তো আমাদের প্রেডিকশনকে আমরা চারটে স্তরে ভাগ করেছিলাম। তার মধ্যে প্রথমটা ছিল শুধুমাত্র গ্রহ সাপেক্ষে, অর্থাৎ গ্রহরা কোথায় রয়েছে সেই সাপেক্ষে। দ্বিতীয় ভাবটা হবে, সেটা হচ্ছে ভাব অধিপতি সাপেক্ষে। তৃতীয় পার্টে আমরা করব দৃষ্টি, সহাবস্থান, যোগ এই সমস্ত সাপেক্ষে। এবং চতুর্থ পার্টে আমরা করব নক্ষত্র সাপেক্ষে। তাহলে এগুলো যত দিন যাবে একটা করে বাড়তে থাকবে, এবং আপনারা যে লেভেলে এখন পৌঁছেছেন তাতে আমরা প্রেডিক্টিভ স্কিলের দিকে ঢুকতে পারি। আজকে এটা হওয়ার পরে নেক্সট ক্লাসে আমরা বাস্তু সংক্রান্ত বিষয়ে বেসিক ডিসকাশন শুরু করব। যখন 2 বছর আমাদের কমপ্লিট হবে, 2টো বছর আমরা নিয়েছি, এবং অনেক জায়গাতে আমি রিসেন্টলি দেখছি 2 দিন 3 দিনে অ্যাস্ট্রোলজি শিখিয়ে দিচ্ছে। তো আমি এরকম ওয়ার্কশপে জয়েনও করেছি, যে একই ওয়ার্কশপে সে সবই নাকি শিখিয়ে দেবে। তো বেসিক্যালি জয়েন করি এই কারণে যে এদের যে স্কিল বা এদের যে মার্কেটিং স্কিল সেইটা জানবার জন্য। এনিওয়ে, তো অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেটা আমরা সকলেই জানি যে 1 মাস 2 মাসে শেখা যায়। এটা একটা সাধনা, এবং আপনি বুঝতে পারবেন না যে যখন আপনি বড় হয়ে গেলেন, আপনি এরকম এটাও বুঝতে পারবেন না যে আপনি অ্যাস্ট্রোলজি শিখে গেলেন। এরকম কোনো ফিলিংস আসবে না যে অ্যাস্ট্রোলজি শিখছেন বা শিখছেন বলে কোনো চেঞ্জ আসছে, এরকম কিছুই হবে না। অ্যাস্ট্রোলজি আপনার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে। এটাই হচ্ছে এই সাবজেক্টের বৈশিষ্ট্য। আপনারা যারা রয়েছেন, আমি প্রত্যেককেই কম বেশি স্টাডি করেছি। আপনাদের প্রত্যেকের এই জায়গাটা ভীষণ স্ট্রং, ভীষণ ভালোভাবে হবে। এবং যাদের যাদের আমি সামনাসামনি দেখেছি, তাদের স্পিরিচুয়াল সেন্স অনেক বেশি, এবং আপনারা এই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন, এতে এক বিন্দুও সংশয় নেই। আচ্ছা, তো আহ আমাদের প্রথম রিকোয়েস্ট করেছে অনিমেষ, আমরা অনিমেষেরটা দিয়েই শুরু করবো। তো যাই হোক না কেন, আমাদেরকে সেলফ মোটিভেশন এটা বাড়াতে হবে। এবং যখন আমাদের সেলফ মোটিভেশন এবং পজিটিভ এনার্জি লেভেল এটা হাই থাকবে, তখন আমরা মানুষকে পজিটিভ ভাইবস আমাদের থেকে তাদের মধ্যে আমরা পৌঁছতে পারবো, তাদের মধ্যে আমরা পজিটিভ ভাইবস দিতে পারবো। নেক্সট যেটা হচ্ছে গিয়ে, আমাদের যেটা ল্যাকিং থাকছে, ল্যাকিং সবসময় থাকছে বলবো না, কিন্তু বেশ কিছু সময় থাকছে। সেটা হচ্ছে আমরা ভিডিওস গুলোকে সবাই ফলো করছি না, রেগুলার ক্লাস সবাই অ্যাটেন্ড করছি না। অনেকেই পেমেন্ট করছেন, কিন্তু পেমেন্ট করে ক্লাসের মধ্যে সংযুক্ত হচ্ছেন না। তো এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আপনাদেরকে নিজেদেরকে বার করতে হবে। এবং যদি একটা বিগ গোলের দিকে এগোতে চান, বিগ গোল মানে রিয়েলি বিগ গোল, এবং এর দিকে যদি এগোতে চান, তাহলে কিন্তু আপনাদের এই 2 বছর বছর সপ্তাহে একদিন করে, সপ্তাহে একদিন মানে কিন্তু 8 ঘন্টা, সপ্তাহে একদিন মানে 2 ঘন্টা নয়, সপ্তাহে একদিন মানে হচ্ছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা আপনাদেরকে অ্যাস্ট্রোলজির পেছনে দিতে হবে। এবং যদি অ্যাস্ট্রোলজির পেছনে 8 ঘন্টা 2 বছর ধরে দেন, বছর মানে প্রচুর, প্রচুর, 1 বছর হচ্ছে এনাফ। এনাফ মানে, এনাফ মানে এনাফ, মোর দ্যান এনাফ। 2 বছর যদি আপনারা 8 ঘন্টা করে সপ্তাহে অ্যাস্ট্রোলজিকে দেন, তার মধ্যে 2 ঘন্টা, 2 ঘন্টা না, 1.5 ঘন্টা, পৌনে 2 ঘন্টা আমাদের এই ক্লাসটা হচ্ছে, এবং এই ক্লাসের পরে তাদেরকে এই ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলোকে চারটে আলাদা আলাদা খাতায় লিখে নিতে হবে। এরকম নয় যে ডিটেল লিখতে হবে, একটু মিনিটস গুলো মানে কি পড়ানো হলো, মেইন টপিক, সেটা হচ্ছে গিয়ে লিখে নিতে হবে। এই যেমন এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় 5 মিনিট কথাবার্তা বললাম, এই 4-5 মিনিটের মধ্যে আমরা ছোট্ট কথা বলেছি যেটা আমরা নিতে পারি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ পজিটিভ ভাইবস। অর্থাৎ আমাদের থাকবে পজিটিভ ভাইবস, এবং আমরা সেটা ট্রান্সফার করব আমাদের ক্লায়েন্টদের মধ্যে, আমাদের স্টুডেন্টদের মধ্যে, এবং আমাদের আশেপাশের মানুষদের মধ্যে। তো এই যে ট্রান্সফরমেশন অফ পজিটিভ ভাইবস, এইটুকু হচ্ছে এই 4 মিনিটের ফিস্ট। তো আপনাকে এই ওয়ার্ড লিখে নিতে হবে যে ট্রান্সফরমেশন অফ পজিটিভ ভাইবস। তো এইটু এরকম হলো। এমনি ভাবেই আমাদের যে পড়াশোনাগুলো হয়, এর মধ্যে কিছু কথা থাকে যেগুলো গ্রহণযোগ্য, কিছু কথা থাকে যেটা খুব একটা গ্রহণযোগ্য নয়। এই যে কথাগুলো গ্রহণযোগ্য, এই কথাগুলো আমাদেরকে নিতে হবে, এবং নেওয়ার পরে এগুলোকে একটু লিখে নিতে হবে। সঞ্চিতা চক্রবর্তী বলছে, নেট প্রবলেম কি শুধু আমার একার হচ্ছে? তো এখানে একটা জিনিস বলি,
আমাদের এন্ড থেকে কিন্তু নেট প্রবলেম নেই, কারণ আমাদের তো এটা কম্পিউটার ইনস্টিটিউট, তো এখানে যে নেট রয়েছে এটা খুব স্ট্রং ইন্টারনেট। ফলে আপনাদের নেট নিয়ে আমাদের এখানে কোনো রকম কোনো প্রবলেম হয় না। ভিজন নেটের প্রবলেম হচ্ছে, কি সমস্যা আমি একটু দেখি। আহ আওয়াজ শোনা যাচ্ছে না নাকি? না মেবি স্যার, আওয়াজ। স্যার আসছে। শোনা যাচ্ছে। আওয়াজ আসছে আসছে ক্লিয়ার। আসছে আওয়াজ। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এবার অনিমেষ বাবু এবং বিজন, আপনারা হচ্ছে গিয়ে বিজন ডেট অফ বার্থ পাঠিয়েছে আর অনিমেষ বাবু ডেট অফ বার্থ পাঠাবেন। আর এদিকে বিজনকে আমি একটা জিনিস বলি, আমরা যখন কোনো কুস্তি দেখবো বা দেখাবো, তখন অবভিয়াসলি আমাদেরকে কিন্তু ডেট, টাইম, প্লেস, নেম, এই চারটে জিনিস দিতে হবে। আমরা নিজেরাই যদি শাস্ত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করি, শাস্ত্রের পুরো কমপ্লিটনেস কে আমরা না মানি, সেই ক্ষেত্রে কিন্তু গন্ডগোল হবে। যখনই আমরা কুণ্ডলি দিব, ওর নেম, ডেট অফ বার্থ, নেম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই পুরোটা আমরা প্রোভাইড করবো। ফলে কিন্তু কেউ একজন আমাদের কুণ্ডলী দেখতে পাবেন। যাই হোক না কেন, তো আমরা আজকের ডিসকাশন শুরু করি এবং আমাদের যে গ্রহ ধরে ধরে প্রেডিকশন করা, সেই প্রেডিকশনটাকে আমরা প্রথমে একটা আমি করে দেব, পরে হচ্ছে গিয়ে আপনারা সেটাকে দেখে আরেকটু বলবার চেষ্টা করবেন এবং প্রত্যেকেই চেষ্টা করবেন বলবার জন্য, যাতে আমাদের যে কনসেপ্ট এবং কনফিডেন্স দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, প্রথম একটা প্রশ্ন করি। আমি আপনাদের গ্রুপে কতগুলো লেখা পাঠিয়েছিলাম, তার মধ্যে লেখাগুলো ছিল বুধ বালক সুলভ এবং বুদ্ধিদীপ্ত, চন্দ্র নমনীয় এবং আকর্ষণীয় ভাবে স্ত্রী সুলভ, মঙ্গল রাগী এবং শক্তপোক্ত, শুক্র নিখুঁত এবং সুন্দর, রবি রাজা, একা থাকতে ভালোবাসে, বৃহস্পতি সামাজিক এবং শুভ, শনি উগ্র, আধ্যাত্মিক এবং কষ্টদায়ক, রাহু অতৃপ্ত ঝঞ্ঝাটময়, কেতু হচ্ছে নির্বিকার। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন নেই? তাহলে আমি একটুখানি ব্যাখ্যা করে নিই। তবে হচ্ছে কি, আমরা রবিকে বলেছি যে মিনিট, আমরা বুধকে বলেছি সুলভ এবং বুদ্ধিদীপ। বালক সুলভ মানে হচ্ছে গিয়ে বুধ একটু চনমনে প্রাণবন্ত ফটে। বুধকে বালক সুলভ মানে বুধকে অন্যের উপরে একটু ডিপেন্ড করতে হয়, বুধ মানুষের কথা শুনে চলতে হয়, এবং বুধের যে গ্রোথ বিকাশ, এটা এখনো ইনকমপ্লিট। বুদ্ধিদীপ্ত মানে বুধের চিন্তা ভাবনা রয়েছে, বুধের আহ, বিষয়কে অ্যানালাইসিস করবার, যে কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এইগুলোকে আইডেন্টিফাই করবার ক্ষমতা রয়েছে। আর বুধের মধ্যে কি রয়েছে? বুধের মধ্যে রয়েছে চেতনা ইত্যাদি রয়েছে। চন্দ্র নমনীয় মানে সফট, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে থাকতে পারে, তার মানে চন্দ্র অ্যাডজাস্ট করতে পারে। আকর্ষণীয় ভাবে স্ত্রী সুলভ, মেয়েদের দেখলে যেমন আমাদের একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়, মেয়েদেরকে দেখলে আমাদের ভালো লাগে, আমরা তাদের প্রতি আকর্ষণ অনুভব করি। তো এইটা হচ্ছে কি আকর্ষণীয় ভাবে স্ত্রী সুলভ। এবং একজন পুরুষ তিনি তার স্ত্রীকে বা পছন্দের নারীকে যেভাবে পেতে চান, সেই প্রাপ্তির যে ক্ষেত্রটা, সেটা সেই মানুষটার মধ্যে রয়েছে। এবং সেই মানুষটার মধ্যে যখন এটা রয়েছে, সেটাকে নির্দেশ করবে চন্দ্র। মঙ্গল অগ্নিতত্ত্ব, গরম ব্যাপার, রাগী এবং শক্তপোক্ত, মানে কঠিন কাজকর্ম, পরিশ্রমের কাজকর্ম, সেটা মঙ্গল করবে। আর শুক্র হচ্ছে নিখুঁত এবং সুন্দর, যা কিছু নিখুঁত, ফলে শিল্প হতে পারে, অঙ্ক হতে পারে, কাজ হতে পারে, নির্মাণ হতে পারে, সেখানে একটা ইনোভেটিভ টাচ, একটা সৌন্দর্যের ছোঁয়া, এইটা দেখতে পাওয়া যাবে। রবি রাজা, রাজা মানে হচ্ছে যে নেতা, যার পাওয়ার আছে, যার পয়সা কড়ি আছে, যে বিলাস বহুল জায়গায় থাকতে পারে। আর রবি একা থাকতে ভালোবাসে, মানে তার মধ্যে রয়েছে একাকিত্ব এবং সেপারেটিং টেন্ডেন্সি। বৃহস্পতি সামাজিক, সামাজিক মানেই দায়বদ্ধতা, সামাজিক মানেই পরিবেশ প্রিয়তা, সামাজিক মানেই সবাইকে নিয়ে চলা, রিলেটিভদের গুরুত্ব দেওয়া, পারিপার্শ্বিক পরিবেশকে গুরুত্ব দেওয়া এবং সমাজ যে বিষয়গুলোকে পছন্দ করে সেগুলোকে মেনটেন করার চেষ্টা করা।
এবং শুভ। শুভ মানে পজিটিভ, বৃহস্পতি ভালো, শুভ গ্রহ। শনি উগ্র, মাথা গ্রহ, আধ্যাত্মিক, স্পিরিচুয়াল এবং কষ্টদায়ক। রাগ, রোগ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, জীবনের যত রকম অ্যানালাইটিক্যাল ব্যাপার স্যাপার, যত রকম জাজমেন্টাল ব্যাপার স্যাপার, সেগুলো সমস্তটাই শনির হাতে। রাহু অতৃপ্ত, রাহুর লেক অফ স্যাটিসফ্যাকশন রয়েছে, এবং ঝঞ্ঝাটময়, ঝঞ্ঝাট মানে অশান্তি, ঝামেলা, এই সমস্ত। কেতু তিনি নির্বিকার, কারণ তার তো মাথা নেই, তিনি দেখতে পাচ্ছেন না তিনি সামনের মানুষটা ভালো খারাপ সুন্দর কি বলতে চাইছে, কিছুই তিনি বোঝেন না, তাই তিনি নির্বিকার। তার ওই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে চারটে ইন্দ্রিয় পুরোপুরি অ্যাবসেন্ট, এবং 5 নম্বর যে ইন্দ্রিয়, অর্থাৎ 5 নম্বর জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় নয়, 5 নম্বর যে জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ ত্বক, সেটা বিশেষ কিছু নেই, মুখমণ্ডলটুকু সেখানে নেই। তাহলে চোখ কান নাক জিভ তো নেই, আমরা ধরে নেবো তাও নেই। ফলে তার যে জ্ঞানেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে গৃহীত অনুভূতির বহিঃপ্রকাশ করবার ক্ষমতা, সেটা কিন্তু তার মধ্যে নেই। তাই কেতু তিনি হচ্ছেন নির্বিকার, কোনো কিছুই তার মধ্যে বিকার সৃষ্টি করতে পারে না। এইটুকুকে নিয়ে প্রেডিকশন করবার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম ডেট অফ বার্থ, অনিমেষ বাবুর তার নাম পাঠিয়েছেন, আপনারটা প্রথম করতে হবে, কিন্তু ডেট অফ বার্থ পাঠাননি। বিজন, সেও হচ্ছে ইনকমপ্লিট ডেট অফ বার্থ পাঠিয়েছে। তো যারা হচ্ছে গিয়ে কোনো একজন তার নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠান, তাহলে আমরা সেটা করবো, মানে করতে পারবো। তাহলে প্রথম পাঠিয়েছেন সৌমিক, আইচ, ডেট অফ বার্থ হচ্ছে 13/12/1978। টাইম হচ্ছে, সৌমিকের টাইম টাইম 11টা 35 11টা 35। AM কলকাতা। স্ক্রিনটা একটু শেয়ার করি, আমরা কুণ্ডলীর যতটুকু দেখব শুধুমাত্র সেইটুকুকেই নিয়েছি। লক্ষ্য করুন, আমরা কুণ্ডলীর বেশি অংশকে দেখব না, শুধুমাত্র এইটুকুকে দেখবো। না আমরা নবাংশ দেখবো, না আমরা গোচর দেখবো, না আমরা ডিগ্রি দেখবো, না আমরা ভাব দেখবো, না আমরা দশা দেখবো, আমরা কিচ্ছু দেখবো না। আমরা একদম বিগিনার্স ফেজে আছি। তো এখান থেকে আমাদের যেটুকু পাবো আমরা, এটা হচ্ছে বেসিক্যালি মানুষটা, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, এবং কোথায় কোন গ্রহ আছে, শুধুমাত্র সেইটুকুকে দেখে আমরা প্রেডিক্ট করবার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা শুরু করব লগ্ন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন লগ্নটি হলো কুম্ভ। তাহলে কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের ক্যারেক্টারিস্টিক্স আমরা সবাই জানি। কুম্ভ লগ্ন হচ্ছে পরিশ্রমী, শক্তপোক্ত, এবং কুম্ভ লগ্নের আরেকটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়িয়েছিলাম, যে এই মানুষগুলো ভার বহন করেন, রেসপন্সিবল, এদের মধ্যে জল তত্ত্বের প্রকাশ রয়েছে, তাই এরা সফট হার্টেড। আরেকটা বিশেষ জিনিস আমরা কুম্ভের ক্ষেত্রে পড়েছিলাম, যে এদের যে মেইন কোয়ালিটি সেটাকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি না, এবং এই মানুষগুলোর মধ্যে একটা হিডেন পার্ট থেকে যায়। অর্থাৎ এই মানুষগুলোর মধ্যে একটা অংশ থাকে, যে অংশটাকে আমরা কোনোভাবেই বুঝতে বা উপলব্ধি করতে পারি না। একটা অংশ গোপন ভাবে থাকে, যেটা তারা কারোর সঙ্গে শেয়ার করেন না বা করতে চান না। এটা হচ্ছে কুম্ভের ক্যারেক্টারিস্টিক্স। পুরুষ মানুষ এবং শক্তপোক্ত পুরুষ মানুষ, কথা বলতে ভালোবাসেন বায়ু দত্তের মানুষেরা,
কথা বলতে ভালোবাসেন, কল্পনা করতে ভালোবাসেন। এরা সাধারণত ক্রিয়েটিভ হয়ে থাকেন, এবং পরিশ্রমী ক্রিয়েটিভ বলে একটা কথা যদি হয়, তাহলে এই মানুষগুলো কিন্তু পরিশ্রমী ক্রিয়েটিভ। অর্থাৎ এরা এদের ক্রিয়েটিভিটির মধ্যে পরিশ্রম থাকে, যে এরা শুধু ভাবেন তা নয়, ভাবনাকে এরা বাস্তবায়িত করতে পারেন। বায়ুতত্ত্বের মানুষদের ভাবনার যে স্তর, এটা অনেক বিস্তৃত। এরা অনেক দীর্ঘমেয়াদী ভাবে ছড়িয়ে ভাবতে পারেন। এইটুকু হচ্ছে ওনার লগ্নের গুণাবলী। এরপরে আমরা চলে আসবো, লগ্নের মধ্যে রয়েছে কেতু। আমি ডিগ্রি জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু কেতুটাকে জানি। কি ডিগ্রি, কত ডিগ্রি, কিচ্ছু ফার্স্ট ফেজে আমরা দেখবো না। আমরা প্রথম স্তরে শুধুমাত্র এই খোপের মধ্যে যে গ্রহ আছে তাদেরকে নিয়ে প্রেডিকশন করব। ভুল হবে, কিন্তু আমরা গ্রামার থেকে বেরোবো না। আমাদেরকে এই বিষয়টুকু খেয়াল রাখতে হবে যে প্রেডিকশনে ভুল হতেই পারে। আমার ম্যাজিক প্রেডিকশন দরকার নেই। আমার দরকার হচ্ছে কি গ্রামার। গ্রামার যদি আমি ঠিক রাখি, তাহলে আজ না হলেও 2 বছর পরে আমাদের প্রেডিকশন পারফেকশনে গিয়ে দাঁড়াবে। এনিওয়ে, আমরা চলে আসছি কিসে, লগ্নের হচ্ছে কেতু। কেতুর কি ওয়ার্ড পড়েছি আমরা, সেটা হচ্ছে আজকের জন্য কেতু নির্বিকার। কেতু নির্বিকার মানে হচ্ছে এনার মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট রয়েছে, এবং স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট রয়েছে বলেই মানুষটা কিন্তু অ্যাস্ট্রোলজি ফিল্ডের দিকে এসেছেন। অ্যাস্ট্রোলজি ফিল্ডের প্রতি তার আগ্রহ, সেটা বাড়তে দেখতে পাওয়া গেছে। সাবকনশিয়াস মাইন্ড অবশ্যই অ্যাক্টিভ, এবং অন্তর্মনের এই অ্যাক্টিভিটিকে কাজে লাগাবার প্রচেষ্টা তার মধ্যে রয়েছে। কুম্ভ লগ্ন বায়ুতত্ত্বের লগ্ন, কুম্ভ লগ্নে শনির একটা প্রভাব রয়েছে। ফলে এই কুম্ভ লগ্নে কেতুর অবস্থান, সেটি কিন্তু একটা অবশ্যই প্রাচীন শাস্ত্রের প্রতি অ্যাট্রাকশন, সেটা ওনাকে তৈরি করে দিয়েছে। এবং কেতু এখানে উপস্থিত থাকার কারণে বিভিন্ন বিষয়ের প্রতি একটা নিস্পৃহতা তৈরি হয়েছে, এবং অনেক ক্ষেত্রে কোনো একটা বিষয়ে দোরগোড়ায় এসে ছেড়ে সরে আসার টেন্ডেন্সি, এটা কেতুর কোয়ালিটি। কেতু হচ্ছে গিয়ে বুঝতে পারে না যে আমি কোন লেভেলে আছি, কারণ কেতুর তো জ্ঞানেন্দ্রিয় গুলো নেই। কেতু যে কাজকর্ম করছে, সেই কাজটা শুরু করবে, শুরু করবার পরে কিছুটা এগোলো, এগিয়ে যাওয়ার পরে কেতু আর বুঝে উঠতে পারলো না যে আমি কতটা করেছি বা কতটা বাকি রয়েছে। তো এই যে কেতু বুঝতে পারলো না, কেতু যে বুঝতে পারলো না যে আমি কতটা করেছি বা কতটা বাকি রয়েছে, এর কারণে কেতু কিন্তু অনেক ক্ষেত্রে ডিসিশন মেকিং প্রবলেমে ভুগবে। শারীরিক দিক থেকে শক্তপোক্ত হলেও মাঝে মাঝে আলস্য গ্রাস করবে। শরীরটা দ্রুত কম বয়সেই একটু ভারী হয়ে যাওয়া আর একটা টেন্ডেন্সি, এবং এমন ভারী হয়ে যাওয়া যার কারণে একটু বিশ্রাম প্রিয় হয়ে যাওয়া, একটু আরাম প্রিয় হয়ে যাওয়া, বিশ্রাম প্রিয় হয়ে যাওয়া, এই টেন্ডেন্সি মানুষটার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবার এইটুকু যে প্রেডিকশন করলাম, সৌভিক বাবু সম্ভবত আছেন। সৌভিক বাবুকে একটু বলতে হবে যে হ্যাঁ, কতটা। মিলেছে, মোটামুটি মোটামুটি মিলেছে। আমাদের কাছে কিন্তু কোনো টাইমিং সিস্টেম নেই, এইখান থেকে আমরা টাইমিং ক্যালকুলেট করতে পারি। তো এই মুহূর্তে আমাদের কাছে টাইম ক্যালকুলেশন গেজেট ডিভাইস কিছু নাই, আমাদের কাছে এইটুকু রয়েছে। ফলে এখানে আমরা যে প্রেডিকশন করতে পারবো, সেটা কিন্তু টাইমিং বাদ দিয়েই করতে হবে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, চতুর্থ ভাবে চন্দ্র অবস্থান করে রয়েছে। চতুর্থ ভাবে চন্দ্র অবস্থান করে থাকার কারণে সৌমিক বাবুর মা কিন্তু বেশ নমনীয়, স্নেহপ্রবণ এবং একজন ভালো মানুষ হবেন। তার মধ্যে স্নেহের বিষয়টা খুবই বেশি থাকবে, যেটা সৌমিক বাবুকে মাঝে মাঝেই মিস করবেন। এবং যদি মায়ের থেকে একটু দূরে থাকেন, সাধারণত চতুর্থে চন্দ্র মায়ের থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এই ক্ষেত্রে এটা কিন্তু ওনাকে মিস করতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব সার্কেল। বন্ধু বান্ধব বানানোর প্রতি বা বন্ধুত্ব করবার প্রতি উনি যথেষ্ট উনি মানে মানুষের সঙ্গে মিলেমিশে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা থাকবে। এনভায়রনমেন্ট হচ্ছে ফোর্থ হাউস। এনভায়রনমেন্ট ওনাকে ভীষণ ভাবে ইম্প্যাক্ট করবে, অর্থাৎ পরিবেশের উপরে ওনার মন মানসিকতা, এটা ভীষণ ভাবে ডিপেন্ডেন্ট। পরিবেশ একটু এদিক ওদিক হয়ে গেলেই মন কিন্তু চঞ্চল হয়ে উঠবে। যে কোনো কাজের ক্ষেত্রেই এনভায়রনমেন্ট কিন্তু, যদি মনন করতে চাই, মনকে যদি দিয়ে কোনো কাজ করতে চাই, সেই ক্ষেত্রে পরিবেশ কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।
এই প্রেডিকশনটা করলাম। আর একটা প্রেডিকশন 4th হাউসে চন্দ্রে আমরা করতে পারি। চন্দ্র যেহেতু জলের কারক গ্রহ এবং এই ঘরটাতে চন্দ্র পাওয়ারফুল, মানে বাড়ির আশেপাশে কোনো জলাশয় বা বাড়িতে ওয়াশরুমে জল একটু কোনো জলাধার, যেটা আমাদের এখনকার দিনে থাকে না, আগেকার দিনে চৌবাচ্চা থাকতো। তো এই ক্ষেত্রে ওয়াশরুম বাথরুমে একটা বাথটব থাকার সম্ভাবনা, কিংবা বাড়িতে একটু ওয়াটার ফ্লো বেশি থাকার কথা, বা হচ্ছে গিয়ে সাধারণ বাড়িতে যতগুলো ওয়াশরুম থাকে তার থেকে বেশি সংখ্যায় ওয়াশরুম, কিংবা একটু ড্যাম্প, কিংবা একটু এই ধরনের বিষয়গুলো বা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তো এবার হচ্ছে গিয়ে এই চতুর্থে চন্দ্রের গল্প কতটা ঠিকঠাক হলো সেটা হচ্ছে গিয়ে সমীরবাবুকে বলতে হবে। ঠিক আছে। আমার বাড়ির পাশে পুকুরও আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা প্রথম স্তরের যে প্রেডিকশনটা করলাম সেটা মোটামুটি ঠিকঠাক। আমরা কিন্তু একদম প্রেডিকশন যদি তালগাছ হয়, এইটা যদি প্রেডিকশন হয়, আমরা কিন্তু এইখানে সাঁতার কাটছি, এখানে আছি আমরা, আমরা কিন্তু এখান এই অব্দি আমাদের যেতে হবে। তো আমরা এইখানটাতে রয়েছি। তাতেও যদি আমরা ঠিকঠাক করে পড়াশোনা করি এবং গ্রামার যদি মেনটেন করি, তাহলে মোটামুটি ঠিকঠাক করে করতে পারবো। এবার এখানে দুটো প্রেডিকশন আসবে, যে দুটো চন্দ্রের জন্য হয়। চন্দ্র মানুষকে খুব সেন্সিটিভ করে দেয়, চন্দ্র মানুষকে খুব ইম্পালসিভ করে দেয়। ছোট্ট ছোট্ট জিনিসে এই মানুষগুলোর আহ প্রভাবিত হয়ে পড়ে, দ্রুত আহ পীড়িত হয়ে পড়ে। তাহলে এই যে চতুর্থে চন্দ্র অবস্থান করে রয়েছে, তার কারণে মায়ের মধ্যে রেগুলার একটু শরীর খারাপের টেন্ডেন্সি, ছোট্ট ছোট্ট কারণ, শরীরটা খারাপ হয়ে যাওয়া, একটু মন খারাপ করে ফেলা, এই টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। নম্বর 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে আহ মাকে দেখতে সুন্দর হবে। 3 নম্বর বিষয় যেটা, বাড়ির মধ্যে লিস্ট একজন মানুষ এমন থাকবে যিনি হোমিওপ্যাথি ওষুধ খেতে ভালোবাসেন। তিন ঠিক আছে। নম্বর হচ্ছে, হুম, হুম। হ্যাঁ, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বাড়িতে কিছু ফার্নিচার থাকবে যেগুলো একটু ঠুনকো, বেশ কিছু ফার্নিচার, কিছু বলে না বলে আমি বলবো বেশ কিছু ফার্নিচার যেগুলো দেখতে সুন্দর কিন্তু একটু ঠুনকো। মানে আহ, ধরুন যে গ্লাসেস, কাচের গ্লাস, বা যে টেবিল যেখানে বসা হচ্ছে, সোফা, এগুলো হচ্ছে কি কিছু থাকে খুব শক্তপোক্ত একদম জবরদস্ত, কিছু কিছু থাকে যে কিছুদিন ইউজ করবার পরে ফার্নিচার গুলো নড়বড় করতে শুরু করলো, দেখতে বড় সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ, কিন্তু কিছুদিন পরেই কম্পিউটার টেবিল কিনে আনা হলো, এত অসাধারণ টেবিল, কিন্তু কিছুদিন পরে কি হলো, টেবিলটা ওপরটা বসে গেল। তো এই ধরনের কিছু ফার্নিচার থাকার একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো। মিললো কি না মিললো? মিলেছে, মিলেছে। হ্যাঁ। হ্যাঁ, মিলেছে। আহ, তাহলে এবার এই যতটুকু আমরা কথা বললাম, এইটুকুর মধ্যে বুঝতে কি অসুবিধা রয়েছে সেটা একটু বলি। ঐশিকা, হ্যাঁ স্যার। বয়স কত? হ্যাঁ, বয়স কত? বয়স 28 আমার। 28, ছোট্ট মেয়ে, মাথায় মানে ঢুকেছে ঠিকঠাক ভাবে? এই ফার্নিচারের ব্যাপারটা বুঝতে পারলাম না, কোন ঘর থেকে কি হলো না হলো। হ্যাঁ, এটা আমি বুঝিনি। 4 নম্বর ঘরটা হচ্ছে আমার গৃহ, হ্যাঁ। 4 নম্বর ঘর হচ্ছে আমার গৃহ। এই 4 নম্বর ঘরে গৃহ কমপ্লিট হবে কি করে? গৃহে যদি কোনো জিনিসপত্র না থাকে, তাহলে কি সেই বাড়িটা বাসযোগ্য হবে? না। নিশ্চয়ই হবে না। তাহলে বাড়িতে এমন কিছু জিনিসপত্র থাকবে, লিস্ট এমন কিছু, লিস্ট কিছু যেগুলোর সঙ্গে চন্দ্রের অ্যাটাচমেন্ট থাকবে। মানে চন্দ্রের কোয়ালিটিটা কি, দেখতে সুন্দর কিন্তু নমনীয়। ফার্নিচার এটা নমনীয় হলে কি ভালো লাগবে? সেটা তো নড়বড়ে হবে। মানে মানে সেটা প্রথম প্রথম দেখতে সুন্দর লাগবে, কিন্তু তারপরেই ওটা আর কি কাজে আর কি বেশি দিন টিকবে না, করা যাবে, টেকসই না। লং লাস্টিং নয়। চন্দ্রকে আমরা আহ, কি দেখি? চন্দ্রকে আমরা দেখি সে হচ্ছে গিয়ে আহ তার যে কলা,
16টা কলা, সেগুলো হচ্ছে গিয়ে পরিবর্তিত হয়। মানে হুম। চন্দ্র দেখতে সুন্দর থেকে আস্তে আস্তে দ্রুত খারাপের দিকে যায়। তো আমরা কিরকম দেখি যে 16 দিনের মধ্যে যে চন্দ্র জলজল করছে, যে বৃহস্পতি জলজল করছে, 16 দিনের মধ্যে সে শুকিয়ে কাঠ হয়ে গেছে, এটা কি আমরা দেখি? না। শনি হচ্ছে গিয়ে আহ জলজল করছে যে শনিদেব, বা কালো হয়ে রয়েছে, সে 7 দিন পরে সাদা হয়ে যায়, আমরা কোনোদিন দেখেছি? যে কালো সে কালোই থাকে। তো হ্যাঁ। সুতরাং আমাদের চন্দ্র হচ্ছে গিয়ে পরিবর্তনশীল, এবং চন্দ্রের ক্ষেত্রে আমরা পরিবর্তনটাকে দেখতে পাবো। এইটুকু পরিষ্কার হলো। হ্যাঁ স্যার। চন্দ্র হচ্ছে গিয়ে এমন, চন্দ্র হচ্ছে লিকুইড, চন্দ্র হচ্ছে জল, এটা আমরা জানি তো। তাহলে হ্যাঁ স্যার। আমরা যে ওষুধগুলোকে ব্যবহার করি তার মধ্যে হোমিওপ্যাথি ওষুধগুলো, এটা হচ্ছে কনসেন্ট্রেশনের উপরে কাজ করে। কনসেন্ট্রেশন বাড়িয়ে কমিয়ে হোমিওপ্যাথি ওষুধের কোয়ালিটি চেঞ্জ করা হয়। কনসেন্ট্রেশন বাড়ানো কমানোর জন্য আমরা কি করি? আমরা হচ্ছে কি ওয়াটার ইউজ করি, ডিস্টিলড ওয়াটার বা অ্যালকোহল, এগুলোকে ইউজ করি, তাই না? হ্যাঁ এই স্যার। টিংচার কি সমস্ত আছে আছে। তো এইগুলোকে, এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এটাকে কন্ট্রোল করে চন্দ্র। তাহলে চন্দ্র যখন থাকবে চতুর্থ ভাবে, তাহলে সেই বাড়িতে কিছু মানুষ থাকবেন যারা হোমিওপ্যাথি ওষুধের উপরে ডিপেন্ডেন্ট, এবং অ্যাটলিস্ট একজন মানুষ তিনি থাকবেন যিনি হোমিওপ্যাথি পড়েছেন, তিনি হোমিওপ্যাথি ওষুধ খেতে ভালোবাসেন, তিনি হোমিওপ্যাথি ট্রিটমেন্টে বিশ্বাস করেন, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান। এই বিষয়টা কিন্তু অ্যাটলিস্ট একজন মানুষের মধ্যে থাকে। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের কিন্তু হ্যাঁ স্যার, পরিষ্কার আছে। এই জিনিসগুলো আর মাথায়, স্যার আমি বিশ্বজিৎ বলছি, মানে একটা কথা বলার ছিল আমার। একটু করে আমি শেষ করে নিই। তো আচ্ছা। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, অন্য মানুষদের ক্লাস কিন্তু সব জায়গায় আপনারা ওপেন দেখতে পাবেন না। ঋষিবাণীতে আমরা ক্লাস ওপেন করি, সবার জন্য ক্লাসগুলোকে উন্মুক্ত রাখা হয়। যারা পয়সা খরচা করে পড়ছেন, আর যারা পয়সা খরচা করে পড়ছেন না, তাদের জন্যও কিন্তু আমরা ক্লাসগুলোকে ওপেন করি। এর একটাই উদ্দেশ্য, যে যতটুকু আমরা জানি আমাদের পরবর্তী জেনারেশন যেন আমাদের থেকে বেশি জানতে পারে। তো জ্ঞান বিতরণের ক্ষেত্রে ঋষিবাণীতে আমরা কখনো কার্পণ্য করি না, এবং নিজের যে কোর বলে না, গুরুমারা বিদ্যা, আমরা সেটাও শেখাই। মানে সেটাতেও কিন্তু কার্পণ্য আমরা করি না। তার একটাই কারণ, যে আমাদের ঘর থেকে যখন আপনারা বেরিয়ে আসবেন, তখন এই জ্যোতিষের ধ্বজা বা পতাকা কে যেন আপনারা বহন করতে পারেন। তো এই কাজটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে, এবং যেহেতু আপনারা আমাদের উত্তরসূরি, তাই এই কাজটা করবার জন্য পূর্ণ দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, জন্য আপনাদেরকে খাটতে হবে। এবার বিশ্বজিৎ বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে এইখানে চতুর্থ ভাবে চন্দ্র থাকার জন্য কি আর একটা কথা বলা যায়, যে মায়ের শ্লেষ্মাজনিত প্রবলেম থাকবে, বা একটু ঘন ঘন ঠান্ডা লাগার বলা যায়, একটু সমস্যা বলা থাকবে। যায়, বলা আর যেতে আর একটা হচ্ছে, এ লগ্নে যেহেতু কেতু আছে, আপনি বলেছিলেন যে লগ্নে কেতু থাকলে ফেসের কোনো জায়গায় বা মাথায় মানে একটা ক্ষত চিহ্ন বা কাটা দাগ এই ধরনের কিছু কি দেখতে পাওয়া যাবে? অবশ্যই বলা যায়। হ্যাঁ স্যার, এই দুটোই বলার ছিল। তো স্যার এই, লগ্নে কেতু থাকলে পারিবারিক সমস্যা হতে পারে না? সব অবশ্যই মানে হবে, মাঝে মাঝে গন্ডগোল। অবশ্যই হবে। কারণ এই যখনই লগ্নে কেতু থাকবে, তখন এই মানুষটার ক্ষেত্রে দুটো জিনিস ঘটবে। সেটা এক নম্বর হচ্ছে গিয়ে মানুষটার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভেটেড হবে, এবং 2 নম্বর কথা আমরা একটা লিখেছিলাম, নির্বিকার। এবার মানুষ সবসময় পছন্দ করে অ্যাটেনশন ক্রিয়েশন, তাই পরিবারের মানুষজন, আশেপাশের মানুষজন, তারা কিন্তু অ্যাটেনশন ক্রিয়েট করাতে চাইবে। এবার এই যে তারা অ্যাটেনশন ক্রিয়েট করাতে চাইছে, সেইখানে এই মানুষটা নিষ্ক্রিয়, মোটামুটি নির্বিকার, এবং এই মানুষটার যে এথিক্স রয়েছে বা যে থিম অফ লাইফ রয়েছে, সেটা অন্যদের পক্ষে বোঝা মুশকিল। কারণ ওনার তো সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ, উনি উনি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করে বসে আছেন, আর বাকি লোক, বাজার, সমাজ, এই পরিবার, এর সঙ্গে কানেক্ট করে বসে আছে। উনি হচ্ছে গিয়ে সরাসরি ফিল করছেন, ওনার মাথার মধ্যে যে থটস থিম যেগুলো আসছে, সেগুলো সরাসরি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড।
সেগুলোকে উনি সবসময় যে রিফিল করতে পারবেন কিন্তু একেবারেই নয়। সমস্ত সংকেত যে উনি বুঝতে পারবেন তা কিন্তু নয়, কিন্তু কিছু সংকেত তো বুঝতে পারবেন। তাহলে সেই যে কিছু সংকেত উনি বুঝতে পারছেন, সেই বুঝতে পারা সংকেত এবং না পারা সংকেত, তার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হবে। ফলে এই যে অন্তর্দ্বন্দ্ব, এটা কিন্তু ঘরের লোকগুলো মেনে নিতে পারবে না। ফলে এই টাইপের লোকেদের বাড়িতে কিন্তু কিছুটা অশান্তি হবে, কিছুটা অশান্তি, কিছুটা অস্থিরতা, সেটা দেখতে পাওয়া যাবে। তো এইটা হচ্ছে গিয়ে আমাদেরকে বুঝতে হবে। ওকে স্যার। তো যাই হোক, এটা আমরা জানলাম। এরপরের পার্টটা হচ্ছে গিয়ে দেবগুরু বৃহস্পতি। এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি এখানে রয়েছে। দেবগুরু বৃহস্পতি 6th হাউসে রয়েছে। তো দেবগুরু বৃহস্পতি 6th হাউসে থাকার কারণে 6 নম্বর ঘরে এই মানুষটা জ্ঞানের কারণে কিছু সমস্যা, সেটা দেখতে পাওয়া যাবে। কখনো এই মানুষটার জ্ঞানের কারণে শত্রুতা সৃষ্টি হবে, কখনো এই মানুষটার সামাজিকতা বা অতি সামাজিকতার কারণে কিছু শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই মানুষটার মধ্যে জ্ঞান যথেষ্ট পরিমাণে থাকবে, এবং জ্ঞান আহরণের জন্য এই মানুষটাকে পরিশ্রম করতেও দেখতে পাওয়া যাবে। তো যেহেতু বৃহস্পতি 6th হাউসে রয়েছে, বৃহস্পতিকে আমরা কি পড়েছি? বৃহস্পতিকে আমরা আজকের এই ডিসকাশনের জন্য পড়েছি যে সামাজিক এবং শুভ। বৃহস্পতি সামাজিক এবং শুভ, এই বিষয়টুকু আমরা পড়েছি। তার মানে হচ্ছে গিয়ে বৃহস্পতি 6th হাউসে, বৃহস্পতি কারণে এই মানুষটার কিছু সামাজিক শত্রুতা সৃষ্টি হবে। এটা সামাজিকতার কারণে শত্রুতা হতে পারে, যে এর সঙ্গে প্রতিবেশীদের খুব ভালো সম্পর্ক, এর সঙ্গে কলিগদের খুব ভালো সম্পর্ক, বা এর সঙ্গে হচ্ছে গিয়ে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বেশি, তার কারণে কিছু সম্পর্কের বেটারমেন্ট, এবং তার কারণে কিছু মানুষ এর সঙ্গে দূরত্ব সৃষ্টি করেছেন, এই বিষয়টা দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি 6th হাউসে থাকার কারণে শিক্ষিত মানুষদের সঙ্গে শত্রুতা। ইনি বৃহস্পতি একাদশপতি, দ্বিতীয়পতি, ষষ্ঠে রয়েছে, চাকরি করার সম্ভাবনা বেশি, যদিও এটা আমাদের আজকে প্রেডিকশনের বিষয় নয়। তাহলে যদি এই ভদ্রলোক চাকরি করেন, তাহলে কর্মক্ষেত্রে কিছু মানুষ যারা এডুকেটেড, যাদের মধ্যে যথেষ্ট নলেজ আছে, সেই সমস্ত মানুষদের সঙ্গে এনার কিছুটা শত্রুতা বা অ্যাটাচমেন্টের অভাব, সেইগুলো দেখতে পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আর এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি 6th হাউসে থাকলে পৌষ্টিক তন্ত্র সম্পর্কিত কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। অল্প বয়সে ডায়াবেটিসের টেন্ডেন্সি, সেটাও আচ্ছা। সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কখনো কখনো সেটা জুভেনাইল ডায়াবেটিসও হতে পারে, মানে শৈশবকালে মধুমেহ, সেটার সৃষ্টিও হতে পারে। শ্রমিক বাবু আছেন? হ্যাঁ মিলছে। যে হ্যাঁ।
তাহলে আপনারা সবাই দেখছেন কিভাবে আমরা অল্প অল্প করে প্রেডিকশনের দিকে যেতে পারি। তো এইটুকু বুঝতে কারোর ক্ষেত্রে কোনো রকম সমস্যা? এই ডায়াবেটিসটা আপনারা বুঝতে পারেননি। ডায়াবেটিসটা বুঝতে না পারার কারণ হচ্ছে বৃহস্পতি 6th হাউসে বসে আছে। 6th হাউস হচ্ছে রোগ রিপু, শত্রু, এগুলো। তাহলে 6 নম্বর ঘরে বৃহস্পতি নির্দেশিত রোগ। তাহলে বৃহস্পতি নির্দেশিত রোগের মধ্যে কি কি আসতে পারে? প্রথম হচ্ছে লিভার সংক্রান্ত সমস্যা, দ্বিতীয় হচ্ছে চিনি সংক্রান্ত সমস্যা। চিনি সংক্রান্ত সমস্যা মানে হচ্ছে সুগার। সুগার মানে হচ্ছে গিয়ে ডায়াবেটিক টেন্ডেন্সি, ডায়াবেটিসের সম্ভাবনা। তো এই বিষয়গুলো সৃষ্টি হওয়ার সম্ভাবনা। ষষ্ঠভাবে বৃহস্পতি, সে হচ্ছে গিয়ে পেটে এনজাইম সিক্রেশন, পুষ্টি, পুষ্টি গ্রহণ ইত্যাদির ক্ষেত্রে সিডিটি এগুলোকে দেওয়ার চেষ্টা করে। এবং মিষ্টির প্রতি একটা আসক্তি, সেটাও কিন্তু ষষ্ঠ ভাবস্থ বৃহস্পতি দেয়। এবং বৃহস্পতি ষষ্ঠ ভাবে বসে আছে। ষষ্ঠ ভাবে আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সমস্ত বিষয় আছে। তাহলে যেহেতু এইগুলো এই ঘরটাতে রয়েছে, তাহলে এই বৃহস্পতির কারণে এই চাহিদাগুলো আসতে দেখতে পাওয়া যাবে। এই ধরনের মানুষরা, এদের যে মানসিক কামনা বা শারীরিক কামনা, তার জন্য একটা সুন্দর এনভায়রনমেন্ট দরকার। এরা কিন্তু কন্ট্রোলড, যেখানে সেখানে যা খুশি করে বেড়ানো, এই সমস্ত কিন্তু এরা করেনও না, করে বেড়ানো। পরিবেশ ভীষণ ম্যাটার করে প্রত্যেকটি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, গল্প করার ক্ষেত্রে, বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে, নিজের হবি গুলোকে মেনটেন করবার ক্ষেত্রে এনভায়রনমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। ছোট্ট ছোট্ট বিষয় এদের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ইস্যু ক্রিয়েট করতে পারে। আচ্ছা, তো এইটাও, এটা মিলবেই, এটায় কোনো সংশয় নেই। হ্যাঁ মিলবে। এরপরে আমরা চলে আসবো একটা বাজে কম্বিনেশন, সেটা হচ্ছে সপ্তমের শনি এবং রাহু। এটাকে নিয়ে আমরা খুব বেশি কালচার করব না। তো সপ্তম ভাবে যে দুটি বিষয়, মূল দুটি বিষয় আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে তিনটি বিষয় নিয়ে বলবো। একটা হচ্ছে অনাস্থা, একটা হচ্ছে স্ত্রী বা দাম্পত্য, আর একটা হচ্ছে ব্যবসা এবং আহ, আদান প্রদান। তো এবার এইখানে প্রথম যে বিষয়টা আমরা বলবো, সেটা হচ্ছে ব্যবসা। সেই ক্ষেত্রে তো একটা সমস্যা রয়েছে। ব্যবসাপত্রে এই ভদ্রলোকের যে আহ, পাণ্ডিত্য, দখল, এইগুলো বিশাল থাকবে, কিন্তু একেবারেই নয়, বরঞ্চ সেখানে একটা দুর্বলতাই দেখতে পাওয়া যাবে। দুর্বলতা বলতে পারি আমরা, অস্থিরতা বলতে পারি আমরা, একটা ল্যাকিং বলতে পারি আমরা, এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। আর ব্যবসার ক্ষেত্রে এখানে খুব একটা সাকসেস আমরা বাড়তে দেখতে পাবো না। এরপরে হচ্ছে দাম্পত্য জীবন। তো শনি এবং রাহু এরা যদি সপ্তমে থাকে, সেই ক্ষেত্রে দাম্পত্যের প্রতি অনীহা, অস্থিরতা, কিছু একটা সমস্যা এইগুলো দেখতে পাওয়া যায়। তো সেই দিকে আমরা যাব না, আমরা চলে আসব সরাসরি অনাত্মা সম্পর্কিত বিষয়। এই অনাত্মা বিষয়টা হচ্ছে মেটেরিয়ালিস্টিক ডিজায়ার। তো যেহেতু লগ্নে কেতু এবং সপ্তমে শনি রাহু রয়েছে, ওই মেটেরিয়ালিস্টিক ডিজায়ার, মেটেরিয়ালিস্টিক প্লেজার, এই সমস্ত জায়গায় কিন্তু আর ডিস্টারবেন্স, একটা সমস্যা, একটা অস্থিরতা, এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। এটা একটু খুলে বলবেন লাস্টেরটা, বুঝতে পারলাম না। যেমন হচ্ছে গিয়ে আহ বাহ্যিক বা পারিপার্শ্বিক চাহিদা, অর্থনৈতিক পারিপার্শ্বিক চাহিদা, তার থেকে হচ্ছে গিয়ে আধ্যাত্মিক মানসিক চাহিদা পূরণের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। শনি রাহু একটা ডিটাচমেন্ট তৈরি করবে আহ বাস্তবিক বা বস্তুতান্ত্রিক বিষয়গুলোর থেকে, যে আস্তে আস্তে একটু আধ্যাত্মিকতার প্রতি অ্যাটাচমেন্ট, একটু এমন জিনিসগুলোর প্রতি মোহ, যেগুলোর সঙ্গে সরাসরি বস্তুগত মূল্য নেই। হুম, যেমন মানুষকে হেল্প করা, মানুষের সঙ্গে একটু অ্যাটাচ থাকা, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার, এই সমস্ত বিষয়গুলোর প্রতি অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে।
হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর ঘরে শুক্র রয়েছে। তো 9 নম্বর ঘরে শুক্রের অবস্থা এটা শুভ। এটা হচ্ছে গিয়ে মানে গুড সাকসেস রেট কে ইন্ডিকেট করে, এবং উচ্চ বিদ্যার প্রতি একটা আগ্রহ, দীর্ঘকালীন পড়াশোনার প্রতি আগ্রহ কে ইন্ডিকেট করে। সুন্দর জিনিসের প্রতি আসক্তি কেউ ইন্ডিকেট করে। সুন্দর জিনিসের প্রতি আগ্রহ, সুন্দর জিনিস প্রাপ্তির প্রতি ইচ্ছা, এই বিষয়গুলোকে নির্দেশ করে। হ্যাঁ। তো এইখানে বিমুখিতা আমরা দেখতে পাবো। কারণ সপ্তমে শনি বস্তুতান্ত্রিক জিনিসপত্রের প্রতি অনাসক্তি, আর নবমে শুক্র এটা হচ্ছে সুন্দর জিনিসের প্রতি আগ্রহ, এই দুটোকে ইন্ডিকেট করছে। তো এই ক্ষেত্রে বিষয়টা যেটা হবে যে নিজের জন্যের পরিবর্তে অন্যের জন্য, পরিবারের জন্য কিছু করার চেষ্টা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং নিজে যে কাজকর্মগুলো করছি সেগুলোকে আরেকটু সুন্দর, আরেকটু বেটার করে তুলবার চেষ্টা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে। দশমে রবি বুধের অবস্থান। রবি হচ্ছে রাজা, রবি হচ্ছে একাকিত্বের প্রবণতা। তো দশম ভাবে রবি এবং বুধের উপস্থিতি কর্মক্ষেত্রে ক্রিয়েটিভিটিকে দেবে। কর্মক্ষেত্রে ভালো কিছু করার চেষ্টা, কাজের জায়গায় বুদ্ধিমত্তা, বুদ্ধির মাধ্যমে নিজের কর্মকে আরেকটু বেটার করবার চেষ্টা, এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। এবং ভালো কিছু করবার আগ্রহ, এইটা কিন্তু আমরা দেখতে পাবো। আছে এটা। আর তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে রবি একটু একলা চলো নীতি নিতে বাধ্য করবে। রাইট। যেটা হচ্ছে গিয়ে করব, বা যেটা আমাদের করতে আগ্রহ সৃষ্টি হবে, বা যে কাজটা আমরা করতে চাইবো, সেই সমস্ত ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, এবং তার কারণে কাজটা একা একা করতে হবে। অনেকটা বেশি দায়িত্ব একার উপরে নিতে হবে। হ্যাঁ, ঠিক। এরপরে হচ্ছে বুধ, কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা, ক্রমাগত শেখার প্রবণতা, এগুলো আমরা বাড়তে দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু চাইল্ডিশ মিস্টেক, সেটাও দেখতে পাওয়া যাবে। এরপরে একাদশে মঙ্গল, এটা হচ্ছে কঠোর সাফল্যকে ইন্ডিকেট করে, মানে পরিশ্রমের মাধ্যমে সাফল্য প্রাপ্তি। তো সেই বিষয়টাকে ইন্ডিকেট করে একাদশে মঙ্গল। এবং পরিশ্রম সেটা কিন্তু করতে হবে, পরিশ্রম করলে পরেই সাকসেস আসতে দেখতে পাওয়া যাবে। এবং পরিশ্রমের মাধ্যমেই ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, এগুলোকে আমরা দেখতে পাবো। ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে কিছু সাকসেস সাডেন দেখতে পাওয়া যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেস পাওয়ার জন্য অনেকটা লড়াই, অনেকটা যুদ্ধ করতে হবে। সাডেন কেন সাকসেস দেখা যাবে? কারণ হচ্ছে গিয়ে মঙ্গলের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, যে মঙ্গলের যে আমরা নবগ্রহ স্তোত্র করেছি, ওইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম। তো বিদ্যুৎ পুঞ্জের যে প্রভাব, ওই বিদ্যুৎ পুঞ্জের যে লাইট, সেটা হচ্ছে গিয়ে সাডেন, হঠাৎ করে এসে হঠাৎ করে মিলিয়ে যাওয়া। তো হঠাৎ করে সাকসেস, এটা হঠাৎ করে কোনো কিছু ঘটনা, সেটা মঙ্গল নির্দেশ করে। আচ্ছা। হুম, তাহলে মোটামুটি আমরা বেসিক কিছু ডিসকাশন বুঝতে পারলাম। এরপরে এবার এই সেম কাজটাই আমাদেরকে করতে হবে আরেকজনের জন্য। আপনারা নিজেরা একটু একটু করে করবেন, যে যতটুকু পারবেন। আহ, আমি হচ্ছে গিয়ে চার্টটা শেয়ার করে দিচ্ছি। তো আমরা অনিমেষ বাবুর চার্টটাকে শেয়ার করব, 7-8-1992। আচ্ছা, আপনারা বুঝতেই পারলেন যে শুধুমাত্র গ্রহ দিয়ে আমরা কতটা প্রেডিকশন করতে পারি। হুগলি, 5টা PM, হুগলি।
আমরা পেস্ট করি। শেয়ার করি বিষয়টাকে। দেখা যাচ্ছে? তাহলে হ্যাঁ এবার স্যার। আপনারা এক এক করে বলা শুরু করুন, এবং একজন বলবার কমপ্লিট হওয়ার পরে একজন বলবেন। তাহলে শুরু করা যাক, এবং নিজেদের ইচ্ছে মতো বলুন, যতটা সম্ভব বলার চেষ্টা করুন। হ্যালো স্যার, আমি বিশ্বজিৎ বলছি। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? না, শোনা যাচ্ছে। এই ব্যক্তির লগ্নে শনি থাকার কারণে উম, এই ব্যক্তির মধ্যে আধ্যাত্মিক চেতনা থাকবে। আর শনি থাকার কারণে নিয়ম নিষ্ঠা, রুল রেগুলেশন, এইসব জিনিসগুলোকে মান্য করার একটা প্রবণতা থাকবে। আহ, শনি যেহেতু কর্মকারক, তো কর্মের প্রতিও একটা আগ্রহ বা উম, যাই হোক না কেন, মানে প্রবলেম হোক বা আগ্রহ হোক, যাই হোক কিছু একটা থাকবে। আর এটা যেহেতু মকর রাশি পড়ছে আহ, কালপুরুষের ছকে, সুতরাং এই ব্যক্তির শরীরে হাড় জনিত জয়েন্ট জয়েন্ট পেন, কোমরে পেন, এই ধরনের কিছু সমস্যা থাকতে পারে। তার আর পরে মনে পড়লো বলছি। স্যার বলবো? হ্যাঁ, বলুন। স্যার ব্যক্তির মকর লগ্ন। স্যার মকর লগ্ন, আপনি বলেছিলেন যে মকর লগ্নের প্রথম ঊর্ধ্বাংশটা হচ্ছে ছাগলের মতো এবং নিচের নিম্নাংশটা হচ্ছে মাছের মতো। কারণ মকর লগ্নের বেসিক যে ক্যারেক্টারটা, যেহেতু ছাগল হওয়ার দরুন তার মাথায় দুটো শৃঙ্গ আছে, তার মানে এর মধ্যে প্রতিবাদী কিছু নেচার পাওয়া যায়। এবং যেহেতু এর মধ্যে নিচের অংশটা মাছের মতো, তাই এর মধ্যে জলের কিছু ক্যারেক্টারটা বা জলরাশির ক্যারেক্টারটা পাওয়া যায়, মানে কিছু কিছু সময় কমন কমনীয়তা বা নমনীয়তাও লক্ষ্য করতে পারা যায়। মানে এর মধ্যে দ্বিস্বভাব কিছুটা বিরাজমান। এবং এই রাশির মানে লগ্নের উপরে শনি রয়েছে। শনি প্রথমত ধীর স্থির কারক। প্রথমত এই জাতক যে কোনো কাজ জীবনে ধীরে করতে পছন্দ করবে, বা নিষ্ঠার সঙ্গে করবে, অবশ্যই নিষ্ঠার সঙ্গে করবে, কারণ শনি নিষ্ঠার কারক। এবং এই লগ্নে শনি থাকার দরুন তার মধ্যে আধ্যাত্মিক চেতনা কিছুটা বিরাজমান, যার ফলে সেই এই কারণে অ্যাস্ট্রোলজিতে এসেছে মনে হয়। স্যার আমি কি ঠিক বলছি? এই কটা বললাম স্যার, এই কটা পারছি, আমি নতুন কিছু জানি না, তাই জন্য এই কটা চেষ্টা করলাম। বলুন। স্যার জাতক মিতব্যয়ী হবে, পরিশ্রমিত হতেই হবে, কারণ লগ্নে শনি পরিশ্রম ছাড়া কিছু করার নেই। খুব ধীর স্থির হবে। কৃপণ যেটাকে বলছি, কৃপণ হতে পারে। আর আর তো বাকি বলেছে স্যার সবাই। রিঙ্কু, বলুন। স্যার, যেহেতু মকর লগ্ন, মকর লগ্নের অধিপতি গ্রহই শনি, অতএব শনি এনার উপরে ভীষণ স্ট্রং। তাহলে ইনি ভীষণ ভাবে ডিসিপ্লিনড হবেন, ডিসিপ্লিন ওয়েতে চলতে ভালোবাসবেন, প্রচুর পরিশ্রমী হবেন। এবং আহ, যেহেতু শনি, তাই অবশ্যই উনি আহ, পরিশ্রম করবেন এবং রাত্রি জাগতে পছন্দ করবেন, রাত্রি জেগে কঠোর পরিশ্রম করবেন বলে আমার মনে হচ্ছে। আর যেহেতু লগ্নে শনি, তাই পরিশ্রম করার যে সমস্ত কাজ, সেগুলো তিনি করতে ভালোবাসবেন। আর শনি
কর্মকারক, তাই যে কোনো কর্মের প্রতি ওনার আগ্রহ বা যে কোনো কাজ, বাড়ির কাজ, যে কোনো কঠিন কাজ, সেই কঠিন কাজগুলো করতে বেশি আগ্রহী হবে। আর একটু শনি যেহেতু উম একটু স্লো আর কি, একটু একটু লেথার্জিও কখনো কখনো এর মধ্যে কাজ করবে। মানে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যেতে পারে। এবং ডিসিপ্লিন ওয়েতে চললেও আহ, কাজ ভালো করবেন, কিন্তু ডিসিপ্লিন ওয়েতে চললেও এর মধ্যে একটু নিজের প্রতি মানে উদাসীনতা, এটাও লক্ষ্য করা যেতে পারে। তিনি কর্মের প্রতি এত বেশি ব্যস্ত হয়ে যাবেন যে নিজের প্রতি একটু উদাসীন থাকবেন। আর শনি, স্যার আর পাচ্ছি না। স্যার। স্যার, আর আর একটা জিনিস মনে পড়লো। সেটা হচ্ছে যেহেতু মকর রাশিটা একটা চর রাশি, অতএব শনি থাকার কারণে, যেহেতু শনি কর্মের কারক গ্রহ, এনার প্রফেশনের মধ্যে কিছু ওই পরিবর্তন বা ট্রান্সফারেবল এই এই রকমের কিছু ব্যাপার থাকবে আর কি। স্যার বলছি, রিঙ্কু ম্যাডাম যেটা বললেন যে উনি রাত্রি জাগতে পছন্দ করবেন, স্যার এটা কেন বললেন? এবং দ্বিতীয় কথা যেটা হচ্ছে শনি যেহেতু বললেন আপনার স্লো, সেই হিসেবে উনি কিছুটা কুড়ে স্বভাবের বললেন, কারণ এটা তো চর রাশি, তো সেই হিসেবে এটা হওয়া উচিত। তাই বলছি যুক্তিটা একটু দিলে ভালো হয় স্যার। রিঙ্কু ম্যাডাম একটু বলুন। শনি মানে শনি থাকলে স্যার, আমি যেটা পড়েছি বা শুনেছি, শনি থাকলে তার মধ্যে একটা লেথার্জি থাকে। এটা কেন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা শুনেছি যে শনি থাকলে লেথার্জি ব্যাপারটা থাকে। আর রাত্রি কেন জাগবেন? আহ শনি, শনিকে অন্ধকার বা আহ পাপক গ্রহের সঙ্গে তুলনা করা হয় বলে আমি বলেছি যে ওটার জন্য উনি রাত্রি জাগতে পারবেন, যেহেতু পরিশ্রম করেন, রাত জেগে উনি পরিশ্রম করবেন। আর লেথার্জি ব্যাপারটা আমি শুনেছি যে শনি যার লগ্নে থাকে বা যার লগ্নে শনি থাকে, তিনি একটু লেথার্জি তার মধ্যে কাজ করে, পরিশ্রমী হলেও লেথার্জি ব্যাপারটা ওই একটু, মানে যখন কাজ করেন প্রচুর কাজ করেন, কিন্তু কখনো কখনো এই যে সকালে ঘুম থেকে ওঠার ব্যাপারটা, একটু পরে উঠলেও তারপরে কিন্তু উনি কাজটা করে পুষিয়ে দেন, এটা আমি শুনেছি। এটা সঠিক আ- যুক্তিটা আমি জানি না। তার মানে আপনি কি বলতে শনি চাইছেন রিঙ্কু যেহেতু একটু ম্যাডাম? বৃদ্ধ, হ্যাঁ। হ্যাঁ, শনি হ্যাঁ, বৃদ্ধ তো, হ্যাঁ, শনি যেহেতু বয়োজ্যেষ্ঠ গ্রহ বলেও থাকি শনিকে আমরা, সেই হ্যাঁ, জন্যই মনে হয় শনি একটু ল্যাথার্জিক হতে হ্যাঁ, পারে। আর এই জন্য তার রাত্রি ঘুমও নাও হতে পারে, বয়স হয়ে গেছে তো, তাই রাত্রি জেগে থাকে আমার মনে হয়। স্যার, আমি সুমন বলছি স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, এই তো সক্ষেত্রস্থ শনি, তাহলে শনির যে কারকতাগুলোর পজিটিভ দিকগুলো তো স্যার এখানে কাজ করবে জাতকের উপর। নেগেটিভ দিকগুলো তো হচ্ছে ধরুন যেরকম ওই যে কুঁড়ে হওয়া, এগুলো তো নেগেটিভ দিক। কিন্তু ধৈর্য সহকারে কাজটাকে শেষ করা বা লেগে থাকা, এই ব্যাপারটা তো শনি এখানে জাতককে দেবে। এবং এক্ষেত্রে বলা যেতে পারে যে জাতকের উন্নতিটা একটু বয়সকালে হবে, কিন্তু জাতক লেগে থাকবে আর কি, কন্টিনিউ। এবং শনি যেটা আপনার ধরুন রুটিন মাফিক কাজকর্ম সব, এইগুলো তো মানে শনির যে পজিটিভ কারকতাগুলো গ্রহের, সেটা তো এই জাতক পাবে, কারণ এখানে শনি হচ্ছে স্বক্ষেত্রস্থ। আমার তো এটাই মনে হচ্ছে স্যার। স্যার আমি একটা কথাই বুঝতে পারছি না এখানে, সবাই বলছেন, সুমনবাবুর কথার সঙ্গে কিছুটা সহমত করেই আমি বলছি, যেহেতু এটা চর রাশির মধ্যে পড়ছে, তাহলে কি চরের কি সত্যিই কোনো ভূমিকা নেই? তাহলে শনি থাকলেই কি কুড়ে হবে? আমি কি তাহলে রাত্রি জাগবো? একটু জানাবেন স্যার। হ্যালো স্যার, আমি সুমন বলছি স্যার। হ্যালো। হ্যাঁ সুমন বাবু বলুন। আচ্ছা স্যার, আমি বলছি আপনি ওই যে বলছিলেন না সক্ষেত্রস্থ নিচস্থ যে পাঠটা করেছিলেন, তাহলে আমার যদি বলবত্তা যদি দেখি স্যার, তাহলে একটা গ্রহ যখন সক্ষেত্রস্থ হচ্ছে, তাহলে সেটা তো আর, প্রত্যেকটা গ্রহ যখন সক্ষেত্রস্থ হবে, তখন তো সে তার পজিটিভ কারকতাগুলোকে রেজাল্ট দেবে। আর দৃষ্টি দৃষ্টিতে ওগুলো পরের ব্যাপার। কিন্তু যদি গ্রহগত অবস্থান থেকে দেখা হয়, তাহলে এখানে শনি হচ্ছে, শনি বা যে কোনো গ্রহ যখন সক্ষেত্রস্থ হবে,
তখন তো সে পজিটিভ রোল প্লে করবে। তো আমাদের এটা হচ্ছে মানে গিয়ে আমরা একটা কথা প্রথমে বলেছি যে আমরা গ্রামার ফলো করি, আমাদের হ্যাঁ, সেই রাশি বা গ্রামারটা। কিছু আমরা জানি না, হ্যাঁ, হ্যাঁ। নক্ষত্রী নিজস্ব মিত্রক্ষেত্র এসব কিছু আমরা জানবো না, আমরা শুধু আচ্ছা, লগ্নের শনির প্রেডিকশন করবো। তাহলে স্যার শনি যেরকম হচ্ছে অনেক সময় একগুঁয়েও করে, আবার কর্মবিমুখও করে, আবার কর্মপ্রবণতাও বাড়ায়। তাহলে স্যার এখানে শনি নেগেটিভ দেবে না পজিটিভ দেবে, আমি ওইটা ধরবো গ্রামারের কোন পার্টটা থেকে? লগ্নে শনি রয়েছে, আমরা পজিটিভ ধরবো। শনি সাধারণত কর্মবিমুখতা দেন, শনি কর্মে বাধা দেয়, কাজ করতে আচ্ছা, যাচ্ছে নেগেটিভ। কিন্তু হচ্ছে না, এটা দেয়। ওটা স্যার কর্ম করছে, নেগেটিভ শনি বলে। হ্যাঁ, নেগেটিভ হোক পজিটিভ হোক, শনি হচ্ছে কি বিলম্ব দেবে, বিলম্বের কারক গ্রহ শনি। শনি ব্যথার হুম, কারক গ্রহ, শনি যন্ত্রণার কারক গ্রহ, শনি কষ্টের কারক গ্রহ, এগুলো দেবে। এবং কাজ, হুম, হওয়ার কাজ হচ্ছে না, করতে যাচ্ছি স্লো হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। হুম। তাহলে স্যার এখানে যে আমরা কি বলতে পারি যে জাতক কর্মপ্রবণ হবে, মানে ওই কর্মবিমুখতা আসবে না, বা একগুঁয়ে কর্ম করতে করতে ধরুন গ্যাপ দেওয়া, তাহলে এখানে বলতে হবে যে লেগে থেকে কাজটা কমপ্লিট করবে, তাই তো স্যার, নাকি? দেখে থেকে কাজটা কমপ্লিট করবে। এবং শনি কিন্তু ধৈর্যেরও কারক গ্রহ, মানে ধৈর্য হুম, ধরেই মানুষটা লেগে থাকবে, কাজ বিলম্বে হ্যাঁ, হবে কিন্তু মানুষটা কাজ করবে, কমপ্লিট করবে, করে তারপরে সে হচ্ছে গিয়ে বেরিয়ে আসবে। হুম, হুম। কিন্তু স্যার এই যে রাত্রি জেগে কাজ করবে বা রাত জেগে কর্ম করবে, এটা কি সঠিক প্রেডিকশন না? মানে আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে যেগুলো এটা বলা হচ্ছে সঠিক প্রেডিকশন। প্রেডিকশন কিনা, এটা আমাদের অনিমেষ বাবু বলবেন। হ্যাঁ স্যার, আমি স্যার রাত্রি স্যার জাগতে পারি না স্যার। হ্যালো। তাহলে এই হ্যালো। প্রেডিকশনটা সঠিক। আর স্যার আমি স্যার কিপটেও নয় স্যার, একজন বললেন যে উনি খুব কৃপণ হবেন, আমি কিন্তু স্যার কৃপণ নয়, আমি স্যার পারলে নিজের স্যার সব জিনিসই দিয়ে দিই, দান করে দিই। এইবার এখানে আমি একটু এইবার স্যার এইখানে একটু বলা, স্যার একটু এইখানে পরে একটু বলতাম আর কি। একটু পরে বলবো। বলবো স্যার? না, একটু পরে বলবো। আমরা আচ্ছা, আচ্ছা। জ্যোতিষে যখন আমরা প্র্যাকটিস করব, তখন আমাদের একটু আহ অন্যরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। বরাহমিহির বলেছেন যে আহ জ্যোতিষী যিনি হবেন তিনি স্মিতভাষী এবং মিতভাষী হবেন। মৃতভাষী মানে মেপে কথা বলবেন, আর স্মিতভাষী মানে হেসে কথা বলবেন। কৃপণ, কুত্তে, এইসব কথাবার্তা আমরা কোনো মুখেও আনবো না। এই কথাগুলো শুনবার জন্য ক্লায়েন্ট আমাদের কাছে আসবেন না। আমরা যে কথাগুলোকে ব্যবহার করব সেটা হচ্ছে গিয়ে হিসেবি, সঞ্চয়ী, উনি কারণ অর্থ ব্যয় পছন্দ করেন না, এই ধরনের ওয়ার্ড গুলোকে আমরা ব্যবহার করব। ভবিষ্যতের কথা চিন্তা করে যিনি অর্থ ব্যয়ে আহ অর্থ ব্যয়ে বিরত থাকার চেষ্টা করেন, কি বললাম, ভবিষ্যতের কথা ভেবে যিনি অর্থ ব্যয়ে বিরত হওয়ার চেষ্টা করেন, তিনি হচ্ছেন কৃপণ। কি কৃপণ ওয়ার্ডটা আমরা বলবো না, আমরা এই কথাটা ইউজ করবো। এইটুকু বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার সুমন বাবু বলুন। না, আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে প্রয়োজনের বেশি খরচা করেন না। কিন্তু স্যার স্যার আমি বলছি স্যার। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার, অনিমেষ বলছি। হ্যাঁ, বলুন না। হ্যাঁ স্যার, আমি কিন্তু স্যার খরচা করে ফেলি, যেমন স্যার সঞ্চয় করতে পারি না, মানে খরচা তো আপনি করবেনই, কারণ আপনার তো দ্বাদশে রাহু রয়েছে, ফলে না বুঝে খরচা বা বেহিসাবি হ্যাঁ খরচা, স্যার। এটা তো আপনার করে ফেলতেই হবে, আপনি বুঝতেও পারবেন না খরচা হয়ে যাবে, তারপরে আপনি হ্যাঁ দেখলেন এই স্যার মানুষ। আমার। এটা স্যার তো, আপনি তাহলে প্রেডিকশন স্যার, করছেন, এবার আমরা করব। এবার হ্যাঁ, আপনারা করবেন। না, এবার আমি একটা ছোট্ট কথা বলে নিই। আপনারা, আমি যেরকম একটা একটা করে ঘর ধরে ধরে গ্রহ ধরে ধরে প্রেডিকশন করেছি, আপনারা সেটা করুন, হুম, ঠিক আছে? আবার শুনুন। আর স্যার স্যার আর একটা একটা কথা অনুরোধ বলবো। করব।
অনিমেষ কে বাবু, বলবে? একটা স্যার আমি একটা বলিনি, বলছি যেই প্রেডিকশন করুক না কেন, বলছি সে যুক্তি দিয়ে বলুক, বা কেন রাত্রিবেলা জাগবে সেটা যদি সঠিক হ্যাঁ যুক্তি স্যার, থাকে বলুক, না হলে যেন না বলে। এটা স্যার আমি ব্যাখ্যা অনুরোধ না করবো। হলে ঠিক আছে, বলার ঠিক আছে, দরকার নেই স্যার। শুনুন শুনুন শুনুন, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আমরা ভুল বলবো, আমরা অনেক ভুল বলবো, তার জন্য যুক্তিও থাকবে না, তার জন্য তর্কও থাকবে না, কিন্তু আমরা বলবো। এবং আমরা সবাই সহশিক্ষার্থী। আমরা ভুল করলে পরে সেই সঠিকটা শিখবার জন্যই আমরা এখানে এসেছি। তাই যুক্তি তর্ক অত আমরা খুঁজতে যাব না। আমরা বলবো, এবং যদি ভুল হয় তাহলে ধীরে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমরা বিতর্ক সভায় নেই, আমরা হচ্ছে গিয়ে জানতে এসেছি। না স্যার, ব্যাখ্যাটা বলে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। অবশ্যই প্রয়োজনে উনি বলবেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ। এবার এটা হচ্ছে ঠিক কি স্যার। আমরা একটা একটা করে চেষ্টা করব। এবং আমরা কিন্তু সবসময় বলেছি যে কখনোই আমরা উগ্র হব না, আমরা থাকবো নমনীয় এবং স্নিগ্ধ। মিতভাষী। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে একজন শুরু করুন। কত অব্দি আহ হয়েছিল, বা নিজের থেকে শুরু করুন। তার পঞ্চমে মঙ্গল, তীক্ষ্ণ পঞ্চমে বুদ্ধি। মঙ্গলটুকু থেকে বলুন। হ্যাঁ, পঞ্চমে মঙ্গল, প্রচন্ড বুদ্ধি থাকবে জাতকের, এবং নিত্য নতুন উদ্ভাবনী শক্তি যেটাকে আমরা বলি, সেটা থাকবে জাতকের মধ্যে। আর আর জাতক খুব একটু হয়তো কর্কশ হতে পারে কথাবার্তায়, কিংবা স্নেহ প্রবণতা মেবি কম থাকলেও থাকতে পারে। আর খুব মানে ব্যয় করবে, মানে অকারণ খরচা যেটাকে বলা হয়, অকারণ খরচা করবে। ঝটপট করে উল্টো পাল্টা সিদ্ধান্ত নিতে পারে, হঠকারী সিদ্ধান্ত নিতে পারে, যেই সিদ্ধান্তের জন্য তার হয়তো সমস্যা হতে পারে। এবার আমি বলি একটু। হ্যাঁ স্যার। পঞ্চমে মঙ্গলের সঙ্গে বক্তব্য, বাক, কথা, উগ্রতা, এইটার সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না, কারণ বাক্য হচ্ছে দ্বিতীয় নম্বর। 2 নম্বর হচ্ছে পঞ্চম সরাসরি স্নেহের সঙ্গে যুক্ত নয়, স্নেহ হচ্ছে চতুর্থ, স্নেহের জায়গা, ভালোবাসার জায়গা, এটা হচ্ছে চতুর্থ। আহ আরেকটা হচ্ছে ব্যয়, পঞ্চমের সঙ্গে ব্যয়টাও সরাসরি সম্পর্কিত নয়। ঠিক আছে। স্যার 5 চেষ্টা নম্বর করব। বলবেন। 5 নম্বর ঘর নিয়ে এবার অমর্ত্যবাবু পঞ্চমে মঙ্গল নিয়ে বলুন। স্যার পঞ্চমে মঙ্গল, আমার যেটা মনে হচ্ছে, জাতকের টেকনিক্যাল বুদ্ধি সম্পন্ন। জাতকের বুদ্ধিটা একটা মেপে চুপে বুদ্ধি, মানে এটা করলে এটা ঠিক হবে, ওটা করলে ওটা ঠিক হবে, টেকনিক্যাল টাইপের বুদ্ধি। এবং দ্বিতীয় কথা হচ্ছে জাতকের, যেহেতু এটা চতুর্থের দ্বিতীয়, তার মানে মা একটু মৃতব্যয়ী স্বভাবের, কারণ মঙ্গল কিছু কিছু সময় মৃতব্যয়ী তৈরি করে। জাতকের মা কিছু কিছু সময় পয়সা ধরে রাখার চেষ্টা করেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, একটু স্যার দাঁড়ান দেখে নিয়ে বলছি। 9, নবম, নয়, টেকনিক্যাল এডুকেশন 7, হবে 8, 9। জাতকের। জাতকের কথা বলিনি, আমি বললাম জাতকের টেকনিক্যাল বুদ্ধি সম্পন্ন বলেছি। মানে ওর চিন্তা ভাবনাটা টেকনিক্যাল, মানে আমি যদি এটা এতটা করি তাহলে এখান থেকে এটা আমি পেতে পারি, ওখান থেকে তাহলে ওটা পেতে পারি, এরকম টেকনিক্যাল টাইপের বুদ্ধি। মানে টেকনিক্যাল মানে ব্যাপারটা আমি কি বোঝাতে পেরেছি, কি টেকনিক্যাল বুদ্ধি মানে আমি এখান থেকে শ্যামবাজার যাব, এত টাকা আমার পকেটে পয়সা আছে, তাহলে আমি এখান থেকে হেঁটে চলে যাই, 2 টাকা খরচা হবে, ওখান থেকে আমি বাসে চলে যাব, 1 টাকা খরচা হবে, এরম টাইপের ব্যাপার আর কি। ওটা তো এটা আমার মনে বুঝ হয়। ক্যালকুলেটিভ নলেজ। এটা ক্যালকুলেটিভ বলিনি, টেকনিক্যাল বুদ্ধি বলেছি। আর যাই হোক। কোনা, হ্যাঁ আমরা শুনবো। কোনা, আমরা শুনবো। প্রত্যেকের কথার একটা যুক্তি আছে, একটু নিজের যুক্তিতে কথা বলছেন, তাই আমাদের তর্ক করার দরকার নেই। বলুন, বলুন অমর্ত্যবাবু। হ্যাঁ স্যার, আমি আর ভাব খুঁজছি, মানে দ্বিতীয় ভাব, যে চতুর্থ ভাবের দ্বিতীয় মঙ্গল, সেটা একটা খুঁজলাম। এবং জাতকের যদি নিজের কোনো সন্তান থাকে, তাহলে সন্তান হয়তো উগ্র স্বভাবের হতে পারে, বা এগিয়ে যাওয়ার মানসিকতা, বা লোকের সামনে ফ্রন্টে আসার কথা, যুদ্ধ করার কথা, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে। এইটুকুনি স্যার, এইটুকুনি মাথায় আসছে। সুমনবাবু বলুন।
যথেষ্ট এই অমর্ত্যবাবু যেটা বলেছেন যথেষ্ট ঠিকঠাক। আমাদের আর কি এটা মনে হয়েছে যে একটা সিস্টেমেটিক প্রেডিকশন হয়েছে। মঙ্গল টেকনিক্যাল, মঙ্গল একটু আহ বাস্তববাদী, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো এখানে কাজ করেছে। সন্তানের বিষয়টা এটাও ঠিকঠাক। আহ ঠিক আছে। আর কেউ কিছু আর একটু? স্যার আমি বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। স্যার আমি বলতে চাইছিলাম যে আপনি যখন আমাদের প্রথম ত্রিকোণ ভাবটা বুঝিয়েছিলেন 1 5 9, সেই 1 5 9 এর মধ্যে 5 নম্বর ঘরটি, সেটা আমাদের কিন্তু ওই আপনি যেটা আর কি ব্রহ্মচর্য জ্ঞানটার কথা আমাদের তখন বলেছিলেন, মানে যেটা আর কি গুরু শিষ্য সম্পর্ক। তো সেক্ষেত্রে 5 নম্বর ঘরটিকে আমরা যদি শিষ্যের ঘর ভাব হিসেবে দেখে থাকি, তো এখানে মঙ্গল মানেই সে তার গুরুর প্রতি ভীষণভাবে শ্রদ্ধাশীল এবং মানে গুরুর কথা সে শুনে চলবার মতন মানুষ। তো এক্ষেত্রে জাতক কি মানে গুরু পরায়ণ হওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাবো? স্যার, অনিমেষ বাবু বলতে পারবেন। অনিমেষ বাবু বলুন, এই গুরুপরায়ণ। হ্যাঁ স্যার, আমি খুব গুরু পরায়ণ স্যার। আপনাকেও আমি স্যার খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। স্যার আরো কিছু আছে আমার কাছে, বলবো স্যার? স্যার মঙ্গল যেহেতু মানে সে মানে সবসময় এনার্জেটিক, তো পঞ্চম ঘরটি হচ্ছে প্রতিভার ঘর। তো প্রতিভার ঘরে ভাবে যদি আমরা মঙ্গলকে দেখতে পাই, তো সেক্ষেত্রে জাতকের কি খেলাধুলার প্রতি ভীষণ উৎসাহ আমরা দেখতে পাবো? স্যার এই পয়েন্টটা কি ঠিক আছে? অনিমেষ বাবু বলুন। হ্যাঁ স্যার, আমার খুব মানে উৎসাহ আছে, কিন্তু স্যার একটু শারীরিক প্রবলেমের জন্য স্যার আমি করতে পারি না। হ্যাঁ স্যার, যেহেতু মঙ্গল বুধের ভাবে বসে আছে, মানে না সরি সরি স্যার, শুক্রের ভাবে বসে আছে মঙ্গল, হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে স্যার, আরেকটা মানে পঞ্চম ভাবটা তো প্রণয়, প্রেম, বিনয়, নীতি, বিবেক, এই ঘরগুলোকে, এই ভাবগুলোকে ইন্ডিকেট করছে। তো এই বিষয়গুলোর প্রতি জাতক কিছু কিছু কারণে কি ইম্পালসিভ কিছু মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কোনো প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আর ঘরটাও তো শুক্রের ঘর, সেরকম কি জাতকের কোনো? স্যার এটা কি ঠিকঠাক বলছি? হ্যাঁ। আর স্যার জাতকের তাহলে মন্ত্রপাঠ, মন্ত্র উচ্চারণ এসবের প্রতিও সে ভীষণভাবে তার চেষ্টা প্রদর্শন করতে পারে তাহলে পঞ্চম ভাবে, যেহেতু মঙ্গল রয়েছে। এবং হ্যাঁ মঙ্গল স্যার, তো আমি নিজেও ভক্তিপরায়ণ। হ্যাঁ স্যার, আমি রোজই স্যার মন্ত্র পাঠ করি। আর স্যার জাতকের মধ্যে ধন উপায়ের চেষ্টা ভীষণভাবে দেখা যাবে, কারণ আমরা তো পঞ্চম ভাবকে ধন উপায়ের ভাব হিসেবে, পথ হিসেবেও তো পঞ্চম ভাবকে আমরা দেখে থাকি, তাই? একদম সুন্দর। তারপরে? স্যার ভক্তি ভাবটাই মেনলি এখানে বেশি দেখা যাচ্ছে, মানে উনি যেহেতু আমাদের মানে এই শাস্ত্র সম্পর্কে উনি জ্ঞান আহরণ করতে চাইছেন, তো ওনার মধ্যে একটা সিদ্ধি লাভ, মানে মন্ত্র উচ্চারণ করা, তারপরে গুরুর প্রতি গুরুমুখী হওয়া, তো এই ভাবগুলোকে আমরা বেশি গুরুত্ব দেব যেহেতু মঙ্গল আছে সেখানে। আর অনুসন্ধানী জ্ঞান তো ওনার মধ্যে থাকবেই, মানে উনি অনুসন্ধান করে সবকিছু জ্ঞান আহরণ করতে চান। মানে জ্ঞানটি পেলেই হলো না, উনি সেটার মধ্যেও একটু কাটাছেঁড়া করে সেটা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবেন। খুব সুন্দর। তারপরে? অনিমেষ বাবু স্যার আর মিলছে? হ্যাঁ স্যার, মিলছে মিলছে স্যার। কিছু এখানে কিছু একটা ছোট। সময় হয়তো অনেক কিছু, স্যার একটু হ্যাঁ। বলবো? হ্যাঁ। স্যার ওনার কিছু কিছু সময় হয়তো নিজের কিছু কিছু মানে এই ধরনের জ্ঞান ওনার মাথায় আসে, যেগুলোকে উনি নোট ডাউন করে রাখার একটা প্রবণতা ওনার মধ্যে আসতে পারে, সেটা ধীরে ধীরে হয়তো মানে উনি কিছু লিখতে পারেন পরবর্তীকালে। স্যার এডুকেশন সেক্টরটা কিরকম হবে পঞ্চমে মঙ্গলে? আমার মনে হয় টেকনিক্যাল এডুকেশন হবে, যদি বলবে। হ্যাঁ স্যার, আমি সিভিল ইঞ্জিনিয়ার। হুম। হ্যাঁ, মঙ্গল আছে তো, মঙ্গল ভূমির কারক। হ্যাঁ স্যার, পিএইচডি তে স্যার জব করি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।
খুব সুন্দর। হ্যাঁ, ঘরটা যেহেতু শুক্রের ঘর হয়েছে, সেক্ষেত্রে সিভিলে যাওয়ার টেন্ডেন্সি বেশি হতে পারে। ঠিক আছে, এবার হ্যাঁ, আমি কয়েকটা সিভিল জায়গাতে ইঞ্জিনিয়ারিং। ছোট ছোট ভুল হয়েছে, সেটা একটু বলি। আহ শুক্র সরাসরি সিভিল ইঞ্জিনিয়ারিং দেয় না। সিভিল ইঞ্জিনিয়ারিং ভূমি, বাড়ি, জমি, কনস্ট্রাকশন এগুলোকে মঙ্গলই ডিরেক্টলি দিয়ে থাকেন। তো এই পঞ্চমে মঙ্গল থাকবার জন্য আবার সিভিল লাইনে পড়াশোনা হচ্ছে, এটা হচ্ছে একটা জিনিসের গন্ডগোল। এটা একটু ঠিকঠাক করে নিতে হবে। বাকি প্রেডিকশন খুব ভালো হয়েছে। একটা জায়গায় গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে গুরু নবম ভাব, শিষ্য পঞ্চম ভাব। তো গুরুর প্রতি আগ্রহ বা গুরুর প্রতি ভক্তি, এটা আমরা নাইন্থ হাউস থেকে খোঁজার চেষ্টা করব। তাহলে নবম ভাব, নবম ভাবের সঙ্গে সম্পর্ক বা নবম ভাবের প্রতি অ্যাটাচমেন্ট, এইগুলো হচ্ছে গিয়ে আমরা খুঁজবার চেষ্টা করব। আর শিষ্য বা যাদেরকে শেখাচ্ছেন উনি, বা ওনার যদি সাবঅর্ডিনেট এমপ্লয়ি থাকে, তাদেরকে কিন্তু উনি শেখাবেন যখন, তখন একটু মানে বেশ ধমকে করকে শিখিয়ে দেবো, মানে শিখতেই হবে, এরকম একটা মেন্টালিটি ওনার মধ্যে থাকবে। মানে শিখিয়ে ছাড়বো, এই যে কনসেপ্টটা, যে না শিখিয়ে ছাড়বো না, এই ব্যাপারটা, এবং করতেই হবে, করলে পরে তারপরে হচ্ছে গিয়ে কি সব কথাবার্তা, এই ব্যাপারটা আর কি থাকলে দেখতে পাওয়া যাবে। স্যার একটা প্রেডিকশন আমার মাথায় এসেছে, সেটা আপনি একটু বলুন ঠিক কিনা, যেটা হচ্ছে জাতক একবজ্ঞা টাইপের। আমি কি বললাম, এই সমস্ত কথা আমরা বলবো না। সরি। এগুলো হচ্ছে গিয়ে আমরা এই টাইপের কথা, জেদি, আপনি প্রচন্ড রাগী, আপনি একদম না, বলা যাবে না। হুয়ে, এই সমস্ত কথা আমরা একদম বলবো না। আমরা কি বলবো, জাতক এক কথার মানুষ। জাতক এক কথা বলছি, ঠিক আছে স্যার। বুঝতে পারলাম। ডান। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিকই বলেছে স্যার। আমি স্যার এক কথারই স্যার মানুষ স্যার, যেটা ভাবি স্যার সেটাই করবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বিষয়টা বুঝতে পারলাম। তো এরপরে আরো কেউ বলুন। পঞ্চমে মঙ্গল আমাদের অনেক হয়েছে, এরপরে হচ্ছে গিয়ে তুমি একটা বলে দিই, এটা নিয়ে একটু বলুন। এটা হচ্ছে অষ্টমে বৃহস্পতি এবং শুক্র। যারা এখনো কিছু বলেননি, তারা একটু বলার চেষ্টা করুন। লম্বা আয়ু নির্দেশ করে মনে হয়। বৃহস্পতি আর শুক্র দুটোই। তারপরে তা পয়সার ক্ষতি বা কিছু আছে কি? কারণ বৃহস্পতি অষ্টমে বসে আছে। তারপরে আর কেউ কিছু? স্যার অষ্টম ভাব থেকে, আমি সুমন বলছি স্যার। হ্যালো। বলুন। অষ্টমে বৃহস্পতি শুক্র অষ্টম ভাব থেকে বড় দুর্ঘটনা বা গুরুতর অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট দেখা হয়। তো এক্ষেত্রে কি স্যার বৃহস্পতি মানে নেগেটিভিটি কমা, শুক্র আছে মানে মৃত সঞ্জীবনী, মানে তো ওকে বিপদে ফেলবে তারপর রক্ষা করবে। হুম আহ না, ঠিক ঠিক বলছি না স্যার? ভুল পথে পরিচালিত হচ্ছে? হুম হুম, ঠিক। অষ্টমে শুক্র মানে তাকে তো বিপদে ফেলবে, এবং সেখান থেকে মৃত সঞ্জীবনী মানে ওকে রক্ষা করবে, মানে আগে তো বিপদ হবে তারপর রক্ষা হবে। এক্ষেত্রে বৃহস্পতি কি রোল নেবে স্যার? মানে ঘটনাটাকে বাড়াবে না মুক্তির, মানে বিপদ থেকে মুক্তিটাকে দ্রুত করবে? আমরা এটাতে পরে আসছি, উত্তরটা পরে দিচ্ছি। আর কেউ কিছু বললে পরে শুনে নিন তো। তা অষ্টমী বৃহস্পতি জাতকের কথা ভীষণ সত্যি হয়ে যায়, যেটাই বলে খুব লেগে যায়। আর দীর্ঘায়ু হয়, আর হয়তো উত্তরাধিকারী উত্তরাধিকারী সূত্রে অর্থ প্রাপ্তি হতে পারে, কিংবা সম্পত্তির লাভ হতে পারে।
ভেরি গুড। এটা কি করে বললেন উত্তরাধিকারী সূত্রে? আহ, অষ্টম অষ্টম হচ্ছে গিয়ে আমাদের আহ পরজন্মের আহ, ভাবটা প্রকাশ করে। তা আচ্ছা। সেই ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি সেহেতু মানুষ কিছু তো আগের জন্মে গত জন্মে কিছু তো পুণ্য করেছে। তা সেই জন্য উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি কিংবা অর্থ প্রাপ্তি তার হতে পারে। আর জীবনী শক্তি মানে ভালো হয়, দীর্ঘায়ু হয়, জাতক দীর্ঘায়ু হয়। বেশ। স্যার আপনি বলেছেন গ্রহগত বিচার করতে, কিন্তু স্যার 6, 8, 12 তো অষ্টম, 8 হাউস তো স্যার নেগেটিভ। এখানে বৃহস্পতি পজিটিভ রোল করবে না নেগেটিভ করবে? আমরা বেশি কিছু অত পড়বো না, আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে সামাজিক আর একটা হচ্ছে শুভ। আচ্ছা। ঠিক আছে, বৃহস্পতিকে আমরা মানে আমরা কিন্তু সেই স্তরে এখনো যাইনি। অনেকে আপনারা প্রেডিক্ট করেন বা অনেকে অনেক কাজকর্ম করছেন, তো আমরা একদম বিগিনার্স লেভেলে মাঠে নামতে শুরু করেছি। তো আমরা সবে একদম ওইটুকু আগে মাথায় রাখবো, তারপরে যদি আরো কিছু মনে থাকে তাহলে সেগুলোকে আমরা নিয়ে করব। কিন্তু আমাদের এখানে কি প্ল্যানেট হিসেবে নিতে হবে যে বৃহস্পতি সামাজিক এবং শুভ। আর 8 নম্বর ঘরটাকে আপনি যেটা বললেন সেটা হচ্ছে দুস্থান খারাপ এগুলি, মানে বৃহস্পতি সামাজিক কে 8 নম্বর ঘরে পড়ে যাওয়ার কারণে সমাজের সঙ্গে অ্যাটাচমেন্ট আস্তে আস্তে কমতে দেখতে পাওয়া যাবে। মানে যাদের সঙ্গে একটা সময় তীব্র বন্ধুত্ব, খুব ঘনিষ্ঠতা ছিল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বেশ দূরত্ব তৈরি হবে। আপনজনেরা যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে, এই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে। কথাবার্তা ভালো হবে, এটা বলেছেন, কিন্তু এখানে ওই বৃহস্পতির দৃষ্টিটা কাজ করবে, ওটাকে আমরা ধরবো না এখন। আর 1 নম্বর ঘর হচ্ছে মোক্ষ মুক্তি, এই সমস্ত হাউস অফ মোক্ষা। এই যে 8 নম্বর ঘরে বৃহস্পতি এবং শুক্র রয়েছে, মোক্ষ মানে মুক্তি। মোক্ষ মানে হচ্ছে গিয়ে দূরে চলে যাওয়া, সরে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। তাই এই মোক্ষ, এই বিষয়টা যখনই এখানে আসবে, মানে কারুর মৃত্যুতে পৈতৃক সম্পত্তি, কারুর মৃত্যুর পরে প্রাপ্ত সম্পত্তি, এই বিষয়ে আমরা 8 নম্বর ঘর থেকে বিচার করবো। এই প্রেডিকশনটা। আচ্ছা, 8 নম্বর ঘর আমাদের অ্যানালাইসিস কে ইন্ডিকেট করে। এই যে কোনো জিনিসকে যখনই উনি জানবেন, সেটা উনি গুরুর কাছ থেকে শুনলেও একটা বিশ্লেষণ করবার চেষ্টা ওনার মধ্যে আসবে, এবং এই বিশ্লেষণ ব্যাপারকে উনি একদম মনের ভেতর থেকে করবেন। কিছু মানুষ আছে তারা চটপট মুখস্থ করে ফেলে, কিন্তু ওনার ক্ষেত্রে না বুঝে মুখস্থ করা সম্ভব হবে না। গিয়ে বুঝবো পরে মুখস্থ করবো, এই ব্যাপারটা ছাড়া উনি কিছুই মুখস্থ রাখতে পারবেন না। ধরুন উনি আহ নেতাজির জীবনের বিভিন্ন ঘটনাগুলো মনে রাখবেন, সেই ক্ষেত্রেও একটা সিস্টেম, একটা টেকনিক, এইটাকে ওনাকে খুঁজে বার করতে হবে। যে এই ঘটনাটার পরে এই ঘটনাটা, এটার পরে এটা, এটার পরে ওটা, এই যে টেকনিকটাকে নিয়ে এসে একটা সহজ সরল সূত্র তৈরি করে মুখস্থ রাখা, এটা ওনাকে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড ভীষণ পোলাইটলি অ্যাক্টিভ। এই ওয়ার্ডটাকে মুখস্থ রাখবেন, পোলাইটলি অ্যাক্টিভ। এটা কিন্তু এইরকম সুন্দর সুন্দর কথা আপনাদেরকে বলতে হবে এবং শিখতে হবে। পোলাইটলি অ্যাক্টিভ মানে হচ্ছে গিয়ে সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ, কিন্তু সেখানে কোনো উগ্রতা নেই, সেখানে রয়েছে কি স্নিগ্ধতা। উনি হচ্ছে গিয়ে সবার সঙ্গে মোটামুটি ভালো ব্যবহার করা এবং সামনের মানুষটা কি ভাবছে সেটা একটু একটু উপলব্ধি করা, এই বিষয়গুলো করতে পারবেন। মানুষটা কি শুনতে চায়, মানুষটা আপনার সামনে কেমন ভাবে রয়েছে, এটাকে বোঝার চেষ্টা, এইগুলো তার মধ্যে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে। অনিমেষ বাবু আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, আসি। এটা এটা স্যার ঠিকই বলেছেন, সামনের মানুষটা স্যার কি বলতে চায় বা তার মনটা কোন দিকে বা আমার কথা আদেও শুনছে কিনা আমি ঠিক স্যার এগুলো বুঝে ফেলি। আর মানুষের মনটা ভালো বুঝতে পারি। এটা আচ্ছা, কি করে আসছে এটা বুঝতে পারলাম না, এই লাস্টের পয়েন্টটা, মানুষের মন বোঝা, এটা এইট। 8 হাউস হচ্ছে আমার অবচেতন মন। তো আচ্ছা। যখন সেই ঘরটাতে বৃহস্পতি এবং শুক্র গেল 8 নম্বর ঘরে,
তখন মেটেরিয়ালিস্টিক ওয়েলথ থেকে অনেকটাই বঞ্চিত হলেন উনি। ফলে ওনার জীবনে যে প্রাপ্য বা প্রাপ্তি সেটা অনেকটাই কমে গেল, কিন্তু কিছু বেড়েও গেল, কারণ সিস্টেমটা ব্যালেন্স। বৃহস্পতি আর শুক্র এসে 8 নম্বর ঘরটাকে জাগিয়ে তুলল। 8 নম্বর ঘরের মধ্যে কি আছে? অ্যাক্টিভিটি অফ সাবকনশিয়াস মাইন্ড। এবার সেইটা পোলাইট হয়ে গেল কেন? কারণ ওখানে বৃহস্পতি এবং শুক্র আছে। সুন্দর আর নমনীয়, সুন্দর আর ভালো, এই সমস্ত শুক্র। আর বৃহস্পতি সামাজিক। হুম। তাহলে 8 নম্বর ঘর হচ্ছে গিয়ে আমাদের পেনিট্রেটিং পাওয়ার দিল। 8 নম্বর ঘর পেনিট্রেটিং পাওয়ার দেওয়ার ফলে উনি কি দিয়ে পেনিট্রেট করবেন? কনসিয়াস মাইন্ড দিয়ে। তো সেই সাবকনশিয়াস মাইন্ড দিয়ে পেনিট্রেট করে অন্য কিছুকে উপলব্ধি করবার ক্ষমতা, অন্যের মনকে পড়ার ক্ষমতা, সেটা ওনার মধ্যে চলে এলো। বুঝতে পারলাম? ঠিক আর আছে। তার সঙ্গে সঙ্গে লগ্নের শনি ভীষণ স্পিরিচুয়াল করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে কিভাবে এই প্রেডিকশনের ফার্স্ট স্টেপে আসবো। এবার আপনাদের যেটা করতে হবে, আশেপাশের একটা দুটো চার্ট নিজেদের খাতায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, আপনারা পারছেন কিনা। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। নেক্সট ক্লাসে আমরা বাস্তু নিয়ে ডিসকাস করব, এটা মাথায় রাখতে হবে। এবং এই যে আমরা ফার্স্ট স্টেজ শিখলাম, এই স্টেজটা কতটা স্ট্রং প্রেডিকশনের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারলেন। আমার মনে হয় আপনারা বুঝতে পারলেন। আরেকটু স্যার গভীরে স্যার রবিটা আমি একটু কিছু বলবেন? বলতে চাই। স্যার আমি কিছু বলতে চাই স্যার। হ্যাঁ, বলুন। স্যার কোন ঘর কি ভাব প্রকাশ করে, এই বিষয়টা স্যার আমার গ্যাপ আছে, এই জন্য আমি সবার মতো প্রেডিকশন করতে পারছি না স্যার। তাহলে আগের ক্লাসগুলো একটু দেখতে হবে, আমি নোটস পাঠিয়েছি সেগুলো একটু পড়তে হবে, তাহলেই হবে। স্যার আপনার নোটগুলো কোথায় পাবো? এই গ্রুপেই কোনটাতে? তো দেওয়া। গ্রুপে? হুম। ঠিক আছে, চেক করবো স্যার। ঠিক আছে। স্যার আমি স্যার নতুন জয়েন করেছি, সব তো নোটস গুলো পাওয়া যাবে কি আগের? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। ঠিক আছে। আমাদের কোঅর্ডিনেটর রয়েছেন রাখি ম্যাডাম, গ্রুপে উনি রয়েছেন। রাখি ম্যাডাম আপনাদেরকে পাঠিয়ে দেবেন, ওনার কাছে ঠিক। আমি রিকোয়েস্ট করবো যাতে উনি এগুলো আপনাদেরকে আরেকবার পাঠিয়ে দেন। আচ্ছা, সৌমিক বাবু আজকে ক্লাস করে কেমন লাগলো? নতুন জয়েন ভালো করেছেন, ভালো ভালো। কিছু বেটার পেলেন বা কিছু খারাপ লাগলো? না না, ভালো পেয়েছি। ইজি আন্ডারস্ট্যান্ডিং। ভালো পেয়েছেন? হ্যাঁ। বেশ বেশ বেশ। স্যার একটা রিকোয়েস্ট করবো। করুন না। স্যার রবিটা নিয়ে যদি একটু বলেন, 7 নম্বর ঘরটা নিয়ে। না, সাত রবি নম্বর আর বুধ আছে। নিয়ে আমরা আজকে আর বেশি ডিসকাশনে যাব না, আমরা স্যার টেকনিকটা দু চার কথা শিখেছি। বলবেন স্যার, দু চার কথা স্যার বলুন। 7 নম্বর ঘরে রবি আর বুধ রয়েছে, আর লগ্নে শনি রয়েছে। এই শনি, তিনি আধ্যাত্মিকতার কারণে একাকিত্ব সৃষ্টি করেন। আর রবি, তিনি হচ্ছে গিয়ে ইগো, অহংবোধ ইত্যাদির কারণে একাকিত্ব সৃষ্টি করেন। এই সপ্তম ভাবে যখনই রবি অবস্থান করে রয়েছে, তখন কিছু বিশেষ বিষয়ে মান সম্মান নাম এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। আর কিছু কিছু বিষয়ে এই সম্মান থেকে পিছিয়ে আসার সম্ভাবনা, সেটাও দেখতে পাওয়া যাবে। বিশেষ করে এই সপ্তম ভাবে বুধ অবস্থান করবার কারণে, রবি অবস্থান করবার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু এস্টাবলিশমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে। জাতকের মধ্যে পরে ব্যবসা করব, এই মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। সপ্তমে রবি থাকার কারণে ওনার কার্যকারিতা বা ওনার কাজকর্মের পদ্ধতি, এটা পরিচিতি লাভ করবে এবং মানুষজন ওনার সম্পর্কে জানতে পারবেন। এরপরে রয়েছে সপ্তমে রবি ম্যারেড লাইফে কিন্তু ডিস্টারবেন্স নিয়ে আসবার চেষ্টা করবে, এবং বিবাহিত জীবনে বিবাহিত জীবনে কিছু অস্থিরতা, কিছু দুশ্চিন্তা, সেটা অবশ্যই নিয়ে আসবার চেষ্টা করবে। যদি ওনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক থাকেও, তাহলে বেশ কিছুটা সময়ের জন্য ভার্চুয়াল সেপারেশন, মানে দুজন দু জায়গায় থাকতে বাধ্য হচ্ছেন, এইটা কিন্তু তাদের মধ্যে আসতে দেখতে পাওয়া যাবে। তো এইটাই হচ্ছে আমাদের সপ্তমের রবি বুধের বিষয়। এবং আহ এই ভদ্রলোকের জীবনে একটা সিস্টেম থাকবে, একটা নীতি থাকবে।
সেই নীতির বাইরে এই ভদ্রলোক কখনোই যাবেন না। এবং কিছু প্রাচীনপন্থী মানসিকতা সেটাও কিন্তু এই রবি ধরে রাখবে। রবি হচ্ছে কি বংশ, রবি পূর্বপুরুষ, এদের যে ট্র্যাডিশন সেইটাকে ধরে রাখার টেন্ডেন্সি, সেটা রবি দেওয়ার চেষ্টা করবে। সপ্তমে রবি থাকার কারণে সাধারণত চোখের কিছু সমস্যা, চোখে ইনফেকশন, চোখে মাঝে মাঝে অ্যালার্জি, এই টাইপের সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। আসলে এইগুলো মোটামুটি আমাদের প্রেডিকশন। কটা মিললো না এটা অনিমেষ বাবু বলতে পারবেন? হ্যাঁ স্যার, মিলেছে। তাছাড়া ওই চোখের প্রবলেমটা স্যার হালকা আছে, ওই একটু জল বেরোনো বা মাঝে মাঝে জ্বালা করা, এই ব্যাপারগুলো একটু আছে। আর আমার স্যার ব্যবসার প্রতি স্যার তেমন স্যার ইচ্ছা বা নেই স্যার, যে ব্যবসা পরে হতে পারে কি জানি না। আর স্যার একটা ব্যাপার, আমার মধ্যে স্যার পয়সার প্রতি বা এই যে সম্পত্তির প্রতি লোভ বা কিছু এরকম কিছু নেই। যে একটা টার্গেট থাকে মানুষের, যেই পয়সাটা ইনকাম করতে হবে, সেটা স্যার আমার মধ্যে নেই স্যার। এটা স্যার কেন হচ্ছে স্যার, কোন গ্রহের জন্য? লগ্নে শনি রয়েছে তো, তা বৈরাগ্য, কৈবল্য এগুলো দেওয়ার চেষ্টা করছে, ফলে আর্নিং এই ব্যাপারটা যে খুব ইম্পর্টেন্ট সেটা হয়ে দাঁড়ায়নি। তার থেকে হচ্ছে গিয়ে কর্মা, এইটার প্রতি রেসপন্সিবিলিটি বেড়েছে। স্যার একটা কথা জিজ্ঞাসা করব এই ছকটারই ওপরে। হ্যাঁ বলুন। বলছি অনিমেষ বাবুর কথাবার্তা শুনে মনে হচ্ছে কথায় পাওয়ার নেই। তো এটা কেন মনে হচ্ছে স্যার, সেটা সঠিক কিনা জানি না, আপনি সেটা আমাকে একটু বলবেন। এর কথায় কথায় পাওয়ার কেন আছে। পাওয়ার নেই? আছে? হ্যাঁ হ্যাঁ আছে, পাওয়ার আছে। তাহলে স্যার আমরা কনফিডেন্সের অভাব কি? খুব একটা নয়, কথায় পাওয়ার আছে, কথায় পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, কনফিডেন্সও খুব অভাব নেই, কিন্তু সাকসেসটা কম আছে। আচ্ছা, আচ্ছা। স্যার আমি একটু স্যার ভালো করে মানে একটু মানে নমনীয় ভাবে বলতে স্যার ভালোবাসি স্যার। আমার মধ্যে স্যার টেম্পার ব্যাপারটা স্যার তেমন নেই স্যার। তো যাই হোক, হ্যালো। একদম ঠিক আছে, সমস্যা নেই তাতে। এবং যে কথাটা উনি বলবেন সেই কথাটার মধ্যে সিস্টেম, লজিক, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে। এবং মানুষজন ইনিশিয়ালি না হলেও পরবর্তীকালে ওনার কথার গুরুত্ব এটা বুঝবেন। তাহলে মোটামুটি এই টেকনিক গুলো আমরা বুঝতে পারলাম। এর পরের দিন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাস্তু। তারপরে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে আবার আমরা এই প্রসেসে ফিরে আসব। এবং ফিরে আসবার পরে তখন আমরা অধিপতিত্ব কেও গুরুত্ব দেওয়া শুরু করব। এবং অধিপতিত্ব এই ব্যাপারটা যে ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে আমরা ফোকাস করবার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। সবাই খুব হ্যাপি থাকুন। শুভরাত্রি সবাইকে। আজকে শুভরাত্রি। আলোচনা বেশ ইন্টারঅ্যাক্টিভ হয়েছে। নেক্সট নেক্সট ক্লাসে আমরা বাস্তু নিয়ে ডিসকাস করব। এবং বেসিক বাস্তু, বেসিক বেদিক বাস্তু, সেটা আমরা যতটা সম্ভব জানার চেষ্টা করব। স্যার শুভরাত্রি। আপনাকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।